আসসালামু আলাইকুম। এখন আমি লেন্স থেকে চ্যাপ্টার 59 আলোচনা করব। টপিক হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি, লিম্ফোসাইট, অ্যান্টিজেন রিসেপ্টর। মানে মেনলি অ্যান্টিজেন যেই রিসেপ্টর থাকে বিএনটি লিম্ফোসাইট, আমি সেটা নিয়ে আলোচনা করব। তো অ্যাজ ওয়েল অ্যাজ এইখানে যে এক্সট্রা ইনফো আছে আমি জাস্ট সেইগুলো আলোচনা করব। তো নাইভ টি লিম্ফোসাইট অ্যান্ড বি লিম্ফোসাইট কাকে বলে? যেই সব ম্যাচিউর বি অ্যান্ড টি লিম্ফোসাইট কোনো অ্যান্টিজেনের সাথে এখনো পর্যন্ত বাইন্ড করে নাই তাদেরকে নেইভ বি অ্যান্ড টি লিম্ফোসাইট বলা হয়ে থাকে। এবার আসি অরিজিন অফ লিম্ফয়েড সেল। তো আমাদের বোন ম্যারো স্টেম সেলে দুই ধরনের সেল থাকে, মাইলয়েড স্টেম সেল, লিম্ফয়েড স্টেম সেল। তো আমি আগে আলোচনা করেছি আমাদের ইনএট ইউনিটির যত সেল আছে এক্সেপ্ট ন্যাচারাল কিলার সেল সবগুলো মাইলয়েড স্টেম সেল থেকে ডেভেলপ করে। বাট এই ন্যাচারাল কিলার সেল যেটা ইনএট ইউনিটের একটি অংশ, ওই ন্যাচারাল কিলার সেল এবং বি অ্যান্ড টি লিম্ফোসাইট এই তিনটা লিম্ফয়েড স্টেম সেল থেকে ডেভেলপ করে। তো এটা প্রথমে যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন ইয়কস্যাক থেকে ডেভেলপ করে, তারপর লিভার, আলটিমেটলি বোন ম্যারো থেকে ডেভেলপ করে। তো এই বোন ম্যারো থেকে ডেভেলপ করার জন্যে একটা সাইটোকাইন্স ইউজুয়ালি হেল্প করে থাকে। তো এই সাইটোকাইন্স যেই জিনটা কোড করে সেই জিনের যদি কোনো মিউটেশন হয়ে যায় তাহলে ইমিউনো ডেফিসিয়েন্সি দেখা যায়, কারণ তার ম্যাচিউর লিম্ফোসাইট আর ডেভেলপড হয় না, আলটিমেটলি ডেটও হতে পারে পেশেন্টের। তো আমাদের শরীরে টি অ্যান্ড বি লিম্ফোসাইটের রেশিও হচ্ছে 3:1, মানে 3টা টি লিম্ফোসাইট থাকলে একটা বি লিম্ফোসাইট থাকবে। এবার আসি লিম্ফোসাইট রিসেপ্টর ডাইভার্সিটি। আমাদের বি অ্যান্ড টি লিম্ফোসাইটের অ্যান্টিজেন ইউজুয়ালি 100 মিলিয়ন হয়ে থাকে। তো আমাদের অ্যান্টিজেন রিসেপ্টর তৈরির জিন হচ্ছে 20,000। তো 20,000 জিন কিভাবে এই 100 মিলিয়ন রিসেপ্টর তৈরি করে থাকে? তো এটা ইউজুয়ালি কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কিছু মেকানিজম। তো মেকানিজমগুলো কি কি? রিঅ্যারেঞ্জমেন্ট, কাটিং অফ ডিএনএ, রিমুভিং অফ পিস অ্যান্ড সাফেলিং আদার পিস। মানে ইজিভাবে বললে এরা ডিএনএ রিঅ্যারেঞ্জমেন্টস করে এতগুলো রিসেপ্টরের জিন প্রডিউস করতে পারে। কিভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করে? যেমন কথার কথা, আমাদের 3টা জিন আছে এ বি সি। তো এ বি সির যে 3টা জিন আমরা 3-এর যদি ফ্যাক্টোরিয়াল করি তাহলে 6 আসে, মানে 3টা জিন দিয়ে 6টা নতুন জিন তৈরি করা যায় রিঅ্যারেঞ্জ করে, যার মাধ্যমে 6টা রিসেপ্টর হতে পারে। যেমন এ বি সি, এ বি সি কে আমি মানে বিন্যাস করে লিখতে পারি এ সি বি, তেমনি বি সি এ, বি এ সি, তেমনি সি এ বি সি বি এ, এইভাবে 6 ভাবে লেখা যায়। তো এরকম এতগুলো জিনকে এরা রিঅ্যারেঞ্জমেন্ট করে তারপরে বিভিন্ন রিসেপ্টরের জিন প্রডিউস করে। তো এই রিঅ্যারেঞ্জমেন্টটা ইউজুয়ালি আনকনভেনশনাল একটা মেথড। তো এই রিঅ্যারেঞ্জমেন্টে ইউজুয়ালি একটা এনজাইম হেল্প করে যাকে বলা হয় রিকম্বিনেজ এনজাইম। তো এই গ্রুপে ইউজুয়ালি 2টা এনজাইম আছে, একটা হচ্ছে RAG1 অ্যান্ড RAG2। তো RAG1 এর ফুল মিনিং হচ্ছে রিকম্বিনেশন অ্যাক্টিভেটিং জিন। এটা ইউজুয়ালি 500 মিলিয়ন ইয়ার্স আগে আমাদের বডিতে ডিটেক্ট করা হয়। তো এই ডিএনএ রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটির সব থেকে ইম্পর্টেন্ট অংশ, কারণ এই ডিএনএ রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ইউজুয়ালি একটা রিসেপ্টর প্রডিউস হয়ে থাকে। তো এই ডিএনএ রিঅ্যারেঞ্জমেন্টের যে র্যাগ প্রোটিন বা র্যাগ এনজাইম, এটা ইউজুয়ালি স্পেসিফিক লোকেশনে কাজ করে একটা ইমিউনোগ্লোবিউলিনের বা টি লিম্ফোসাইটের। তো এখানেও কিন্তু ইরর হবার সম্ভাবনা থাকে। যদি এই ডিএনএ রিঅ্যারেঞ্জমেন্টে ইরর হয়ে যায় তাহলে ইউজুয়ালি একটা সেলকে এটা কিল করে দিতে পারে অথবা তার থেকে খারাপ হতে পারে। যেমন অনেক ইম্যাচিউর লিম্ফোসাইট প্রডিউস হতে পারে যার কারণে লিউকেমিয়া আর লিম্ফোমা প্রডিউস হতে পারে। তো আমরা জানি বি লিম্ফোসাইটের সারফেসে অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে ইমিউনোগ্লোবিউলিন কাজ করে, মেনলি ইমিউনোগ্লোবিউলিন এম। আর টি লিম্ফোসাইটের সারফেসে টি সেল রিসেপ্টর অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে কাজ করে। তো এই বি সেলের যে ইমিউনোগ্লোবিউলিন সেটা কিভাবে জিন থেকে তৈরি হয় এবং টি সেলের টিসিআর রিসেপ্টর সেটা কিভাবে জিন থেকে কোড হয় আমি এটা আলোচনা করব। তো একটা টেবিল আছে 59-1, ডিফারেন্স বিটুইন টি অ্যান্ড বি সেল। আগে এটা বলে নিই। তো প্রথম পয়েন্ট হচ্ছে অ্যান্টিজেন রিসেপ্টর। বি অ্যান্ড টি সেল সবারই অ্যান্টিজেন রিসেপ্টর থাকে। দেন হচ্ছে অ্যান্টিজেন রিসেপ্টর রিকগনাইজ অনলি প্রসেস
পেপটাইড ইন অ্যাসোসিয়েশন উইথ এমএইচসি প্রোটিন। তো এমএইচসি প্রোটিন দ্বারা কোনো অ্যান্টিজেন অ্যাসোসিয়েটেড থাকলে সেটা রিকগনাইজ করতে পারে শুধুমাত্র টি সেল। বি সেলের এটার দরকার হয় না। বি সেল এমএইচসি রিকগনাইজেশন ছাড়াই সরাসরি কোনো অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারে। তাছাড়া এই টি সেল কিন্তু শুধুমাত্র পেপটাইডস যে অ্যান্টিজেন তাদেরকে রিকগনাইজ করতে পারে। এবার আসি অ্যান্টিজেন রিসেপ্টর রিকগনাইজ হোল আনপ্রসেসড প্রোটিনস and has no requirements for presentation by MHC protein। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারছি যে বি সেল অবশ্যই ইয়েস অ্যান্ড টি সেল নো, কারণ টি সেল এমএইচসি ছাড়া আইডেন্টিফাই করতে পারে না। যে ইমিউনোগ্লোবুলিন এম অন সারফেস, এটা বি সেলের সারফেসে থাকে। দেন CD3 প্রোটিন অন সারফেস, এটা টি সেলের সারফেস থাকে। দেন ক্লোনাল এক্সপানশন আফটার কন্টাক্ট উইথ স্পেসিফিক অ্যান্টিজেন, এটা দুইটা সেলই করে। বি সেলও ক্লোনাল এক্সপানশন করতে পারে, টি সেলও ক্লোনাল এক্সপানশন করতে পারে। এবার ইমিউনোগ্লোবুলিন সিনথেসিস, বি সেল থেকে ইমিউনোগ্লোবুলিন সিনথেসিস হয়। দেন রেগুলেটর অফ অ্যান্টিবডি সিনথেসিস, অ্যান্টিবডি সিনথেসিসের রেগুলেটর কিন্তু টি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইটটা বি সেলকে স্টিমুলেট দিলেই অ্যান্টিবডি প্রডিউস হয়। তো রেগুলেটর হচ্ছে টি লিম্ফোসাইট। দেন ইন্টারলিউকেন 2, ইন্টারলিউকেন 4, ইন্টারলিউকেন 5 অ্যান্ড গামা ইন্টারফেরন এগুলো কোন সেল থেকে সিক্রেশন হয়? টি লিম্ফোসাইট থেকে, আমরা আগে থেকে জানি। আর ইফেক্টর অফ সেল মিডিয়েটেড ইমিউনিটি, টি সেল মিডিয়েটেড ইমিউনিটি করে থাকে সাইটোটক্সিক টি সেলের মাধ্যমে। দেন ম্যাচুরেশন অফ থাইমাস, টি সেল ম্যাচুর হয়। আর ম্যাচুরেশন ইন বোন ম্যারোতে বি সেল ম্যাচিউর হয়। তো এবার আসি বি সেল। তো বি সেলের দুইটা ইম্পর্টেন্ট ফাংশন আছে। কি কি? বি সেল প্লাজমা সেলে ডিফারেন্সিয়েট হয়ে ইমিউনোগ্লোবুলিন প্রডিউস করতে পারে, আর বি সেল বি মেমোরি সেলে ডেভেলপড হতে পারে, যার কারণে সেকেন্ডারি ইমিউন রেসপন্স অনেক ফ্রিকোয়েন্টলি এরা করতে পারে। বি সেলের অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন কাজ করে। তো একটা বি সেলের সারফেসে যখন ইমিউনোগ্লোবুলিন আসে তখন সেটা ম্যাচিউর বি সেল হয়, তার আগে সেটা ইমম্যাচিউর থাকে। তো ম্যাচুরেশন অফ বি সেল ইউজুয়ালি দুইটা ফেজ আছে, একটা হচ্ছে অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট ফেজ আর একটা হচ্ছে অ্যান্টিজেন ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তো প্রথমেই আসে হচ্ছে অ্যান্টিজেন ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তো অ্যান্টিজেন ইন্ডিপেন্ডেন্ট ফেজটা আসলে কি? একটা বি সেলের সারফেসে যে ইমিউনোগ্লোবুলিন থাকে, ইমিউনোগ্লোবুলিন এম, যেটা একটা বি সেল রিসেপ্টর হিসেবে কাজ করে, সংক্ষেপে বলা হয় বিসিআর। তো বি সেলের সারফেসে যে ইমিউনোগ্লোবুলিন ডেভেলপড হয়, এই ডেভেলপড হওয়া পর্যন্ত বলা হয় অ্যান্টিজেন ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আর যখন এই ইমিউনোগ্লোবুলিনটা কোনো অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করে তখন ওটাকে বলা হয় অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট ফেজ। তো প্রথমে আসি অ্যান্টিজেন ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তো অ্যান্টিজেন ইন্ডিপেন্ডেন্ট ফেজ হচ্ছে তিনটা ফেজ নিয়ে গঠিত, মেনলি তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে স্টেম সেল, প্রি বি সেল আর একটা বি সেল। তো প্রি বি সেল হচ্ছে কোনো তার রিসেপ্টর থাকে না সারফেসে। তো প্রি বি সেল থেকে বি সেল তখনই হয় যখন এই সারফেসে একটা রিসেপ্টর ডেভেলপ করে। তো এই ফাংশনাল রিসেপ্টর বা ফাংশনাল ইমিউনোগ্লোবুলিন ডেভেলপ করার জন্য একটি এনজাইম কাজ করে, সেটা হচ্ছে ব্রুটন টাইরোসিন কাইনেজ বা বিটেকে। এই ব্রুটন টাইরোসিন কাইনেজ বা বিটিকে ইউজুয়ালি প্রি বি সেল থেকে বি সেল হওয়ার জন্য যে ইমিউনোগ্লোবুলিনটা লাগবে, এটা ইউজুয়ালি তৈরি হওয়ার জন্য বি সেলকে সিগন্যাল দিয়ে থাকে। তো এই ব্রুটন টাইরোসিন কাইনেজ যেই এনজাইম, সেটা কোড করা যে জিন, সেই জিনের যদি কোনো মিউটেশন হয় তাহলে এক্স লিঙ্ক 1 গ্রামা গ্লোবিনেমিয়া ডেভেলপ করে, মানে তার কোনো ইমিউনোগ্লোবুলিন শরীরে নাই। তো এর জন্য সব সেলগুলো প্রি বি সেলেই থাকে, কোনো ম্যাচিউর বি সেল ডেভেলপ করে না, কোনো অ্যান্টিবডিও ডেভেলপ করে না। তো এই প্রি বি সেল থেকে যখন বি সেল তৈরি হয়, তো প্রি বি সেল থেকে বি সেল তৈরি হওয়ার জন্য বি সেল অনেকগুলো জিনকে রিঅ্যারেঞ্জ করে, মেনলি রিকম্বিনেজ এনজাইমের মাধ্যমে করে বিভিন্ন জিন কম্বিনেশন প্রডিউস করে, জিন রিঅ্যারেঞ্জ করে তারপরে বিভিন্ন রিসেপ্টর প্রডিউস করতে পারে। তো এবার আসি সেকেন্ড ফেজ। তো সেকেন্ড ফেজ হচ্ছে অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট ফেজ। যখন একটি ম্যাচিউর বি সেল কোনো অ্যান্টিজেনের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন তাকে বলা হয় অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট ফেজ। তো আমাদের বি সেলের সারফেসে যে রিসেপ্টর থাকে বিসিআর বা বি সেল রিসেপ্টর বলে, ওটা ইউজুয়ালি একটা ইমিউনোগ্লোবুলিন, মেনলি ইমিউনোগ্লোবুলিন এম। তো ইমিউনোগ্লোবুলিন এম এর হেভি চেনের এন্ডে একটা অ্যাডিশনাল রিজন যোগ হয়। এই অ্যাডিশনাল রিজনটা ইউজুয়ালি ওই ইমিউনোগ্লোবুলিনকে বি সেলের সারফেসে টেদার করে থাকতে হেল্প করে। আমাদের ইউজুয়ালি 10⁹ বি সেল প্রত্যেক দিন বোন ম্যারো স্টেম সেল থেকে প্রডিউস হয়। খুব কম সংখ্যক বি সেল ম্যাচিউর হতে পারে, আর
যেই বি সেলগুলো ম্যাচিউর হয় সেই বি সেলগুলো শুধুমাত্র অ্যাক্টিভেটেড থাকে, আর যেগুলো ইমম্যাচিউর বি সেল বা প্রি বি সেল ওগুলো সার্কুলেশনে আমাদের থেকে ওদের খুবই শর্ট লাইফ স্প্যান থাকে, এই জন্য কিছুদিন পর ডেজ আর উইক পরে ওগুলো আপনা আপনি ডিস্ট্রয় হয়ে যায়। তো এবার সেই অ্যান্টিবডি স্ট্রাকচার, তো অ্যান্টিবডি স্ট্রাকচার আমি আগের ভিডিওতে অনেক সুন্দরভাবে আলোচনা করেছি, এখানে যে এক্সট্রা ইনফো সেটাই বলবো। তো অ্যান্টিবডির দুইটা মানে চেন আছে, হেভি চেন, লাইট চেন। তো হেভি চেন লাইট চেন ইউজুয়ালি মলিকুলার ওয়েটের ভিত্তিতে ভাগ করা হয়ে থাকে, এটা আমরা জানি। তো সিম্পলেস্ট অ্যান্টিবডি স্ট্রাকচার হচ্ছে ওয়াই শেপ থাকে, এইটাই 4টা পলিপেপটাইড থাকে, 2টা হেভি চেন, 2টা লাইট চেন। তো আমাদের বাবা মায়ের কাছ থেকেও আমরা কিন্তু এই হেভি চেন লাইট চেনের জিন পেয়ে থাকি, কিন্তু বি সেল শুধুমাত্র একটা হেভি চেনই কোড করে তার ইমিউনোগ্লোবুলিনের জন্য, আর একটা লাইট চেনই কোড করে তার ইমিউনোগ্লোবুলিনের জন্য। তো এই হেভি চেন লাইট চেন ইউজুয়ালি আইডেন্টিক্যাল হয়, মানে একটা হেভি চেন থেকে 2টা হেভি চেন হয়, একটা লাইট চেন থেকে 2টা লাইট চেন হয়ে একটা ইমিউনোগ্লোবুলিন প্রডিউস করে। তো একবার যদি বি সেল সিলেক্ট করে ফেলে যে আমি এই জিনটা থেকে হেভি চেন তৈরি করব, এই জিনটা থেকে লাইট চেন তৈরি করব, তো পরবর্তীতে ওই বি সেল যদি ক্লোনও তৈরি করে, ওর যতগুলো ক্লোন বা ডটার সেল থাকে সব ওই সেম ইমিউনোগ্লোবুলিনই প্রডিউস করে থাকে। আমরা জানি ইমিউনোগ্লোবুলিনের এক এন্ড হচ্ছে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, আর এক এন্ডটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন দিয়ে থাকে যেটা হেভি চেন দিয়ে তৈরি। তো যেটা হচ্ছে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে ওটাকে বলা হয় ফ্যাপ পোর্শন বা অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট। তো এইটা ইউজুয়ালি হেভি চেন লাইট চেন 2টা কম্পোনেন্টস দিয়েই তৈরি হয়ে থাকে। তো এটাকে ভ্যারিয়েবল রিজনও বলা হয়ে থাকে। তো এই ভ্যারিয়েবল রিজনটা ইউজুয়ালি 5 থেকে 10টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। তো এই ভ্যারিয়েবল রিজনের একটা পোর্শন অনেক ভ্যারিয়েশন দেখায়, এটাকে বলা হয় হাইপার ভ্যারিয়েবল রিজন। এই হাইপার ভ্যারিয়েবল রিজন ইউজুয়ালি 3টা এক্সট্রিমলি ভ্যারিয়েবল অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। তো এই হাইপার ভ্যারিয়েবল রিজনের সাথে ইউজুয়ালি অ্যান্টিজেন এসে বাইন্ড করে। তো অ্যান্টিজেনটা অ্যান্টিবডির সাথে যে বন্ড তৈরি করে ওই বন্ডটা কোনো কোভ্যালেন্ট বন্ড না, কোভ্যালেন্ট বন্ড না। এটা কি বন্ড? এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক বন্ড হতে পারে, ভ্যান ডার ওয়ালস ফোর্স বন্ড হতে পারে, হাইড্রোজেন আর হাইড্রোফোবিক বন্ড হতে পারে, বাট কখনোই কোভ্যালেন্ট বন্ড না। তো এই অ্যান্টিবডির যে স্পেসিফিসিটি, এই স্পেসিফিসিটি ইউজুয়ালি এই হাইপার ভ্যারিয়েবল রিজনের জন্য হয়ে থাকে। তো একটা অ্যান্টিবডির ইউজুয়ালি লাইট চেন থাকে, হেভি চেন থাকে। তো লাইট চেনের হচ্ছে একটা ভ্যারিয়েবল রিজন থাকে, একটা কনস্ট্যান্ট রিজন থাকে, আর হেভি চেনের হচ্ছে একটা ভ্যারিয়েবল রিজন থাকে, 3টা কনস্ট্যান্ট রিজন থাকে। তো একটা হেভি চেনের একটা ভ্যারিয়েবল রিজন থাকে আর 3টা কনস্ট্যান্ট রিজন থাকে। তো যেটা সেকেন্ড কনস্ট্যান্ট রিজন, সেই সেকেন্ড কনস্ট্যান্ট রিজনেই কিন্তু কমপ্লিমেন্ট এসে অ্যাক্টিভেটেড হয়। এফসি পোর্শনের সেকেন্ড কনস্ট্যান্ট রিজনেই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, এটা আগে বলে নিলাম। তো এই ভ্যারিয়েবল রিজনের পরে যে ফ্যাপ পোর্শন শেষ হয়, ফ্যাপ পোর্শনের পরে শুধুমাত্র এফসি পোর্শন থাকে। এফসি পোর্শনটা ইউজুয়ালি হেভি চেন দিয়ে তৈরি। তো হেভি চেনগুলো ইউজুয়ালি একসাথে যুক্ত হয়ে একটা সিঙ্গেল স্ট্যাকের মতো ফর্ম করে। এটা হেভি চেনের কনস্ট্যান্ট রিজনের 4টা অথবা 3টা কনস্ট্যান্ট রিজন যোগ হয়ে তৈরি করতে পারে। একে বলা হয় এফসি পোর্শন। এফসি পোর্শনের ফুল মিনিং হচ্ছে কনস্ট্যান্ট বা ক্রিস্টালাইজেবল পোর্শন। তো একটা অ্যান্টিবডির ফ্যাপ পোর্শনের সাথে কিন্তু অ্যান্টিজেন বাইন্ড করতেছে, বাট সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এফসি পোর্শন। কারণ কি? কারণ হচ্ছে এফসি পোর্শনে কিন্তু এফসি রিসেপ্টরের মাধ্যমে হোস্ট সেলের সাথে বাইন্ড করে। এছাড়াও এই এফসি পোর্শনের মাধ্যমেই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়। আর আমরা জানি ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এর মাল্টিমার্স আছে, যেমন ইমিউনোগ্লোবুলিন এ মনোমার বা ডাইমার হিসেবে থাকতে পারে, ইমিউনোগ্লোবুলিন এম মনোমার বা পেন্টামার হিসেবে থাকতে পারে। এই মাল্টিমার ইউজুয়ালি এফসি পোর্শনের মাধ্যমেই হয়ে থাকে। তাছাড়া ইমিউনোগ্লোবুলিন এ যেটা, সেটা এপিথেলিয়াল ব্যারিয়ার ক্রস করে যাইতে পারে, এটাও এফসি পোর্শনের জন্য হয়। আর ইমিউনোগ্লোবুলিন যেটা প্লাজেন্টা ব্যারিয়ার ক্রস করে বাচ্চার মধ্যে আসে, এটা এফসি পোর্শনের জন্যই হয়ে থাকে। তো এই হেভি চেনের কনস্ট্যান্ট রিজন সব ইমিউনোগ্লোবুলিনেই যে 4টা থাকবে বা 3টা থাকবে এমন না। বিভিন্ন ইমিউনোগ্লোবুলিনে 4টা থাকে, বিভিন্ন ইমিউনোগ্লোবুলিনে 3টা থাকে। যেমন ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন ই, এই দুইটাই কনস্ট্যান্ট রিজনে যে হেভি চেন জমেন ওটার সংখ্যায় 4টা। কিভাবে মনে রাখবো? মি মানে আমি, মানে আমাকে। তো আমি সবসময় চাইবো আমি বেশি বেশি পাই, তো আমার 4টা থাকবে। এম ই মি মানে
ইমিউনোগ্লোবিউলিন এম অ্যান্ড ইমিউনোগ্লোবিউলিন ইতে যেই হেভি চেনের কনস্ট্যান্ট রিজন থাকে ওইখানে ডোমেন থাকে 4টা, এবং ইমিউনোগ্লোবিউলিন জি এবং ইমিউনোগ্লোবিউলিন এ এইটার হেভি চেনের কনস্ট্যান্ট রিজনে ডোমেন থাকে 3টা করে। তো একটা নেইভ বি সেল যখন প্রডিউস হয়, আমি বলেছি নেইভ বি সেল প্রডিউস হলে তার সারফেসে ইমিউনোগ্লোবিউলিন অ্যাটাচ করলে সেটাকে নেইভ বি সেল বলা হয়। তো এই নেইভ বি সেল হচ্ছে যখন ইমিউনোগ্লোবিউলিন প্রডিউস করে তার সারফেসে কিন্তু অনলি 2 ধরনের ইমিউনোগ্লোবিউলিন প্রডিউস হতে পারে, ইমিউনোগ্লোবিউলিন এম অথবা ইমিউনোগ্লোবিউলিন ডি, এই দুইটাই প্রডিউস হয়। পরবর্তীতে এই দুইটা থেকে ক্লাস সুইচ করে আদার ইমিউনোগ্লোবিউলিন প্রডিউস করতে পারে। এই ক্লাস সুইচিং আমি পরে চ্যাপ্টার 61-এ আলোচনা করব। তবে আসি লাইট চেন হচ্ছে 2 ধরনের আছে। তাদের লাইট চেনে যে কনস্ট্যান্ট রিজন থাকে, কনস্ট্যান্ট রিজনের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়, যেমন কাপ্পা চেন অ্যান্ড ল্যামডা চেন। তো ইউজুয়ালি বি সেল চুজ করে আমার কাপ্পা সেলের লাইট চেন হবে নাকি ল্যামডা চেনের লাইট চেন হবে। একসাথে একটা ইমিউনোগ্লোবিউলিনে কাপ্পা এন্ড ল্যামডা একসাথে কখনোই থাকতে পারে না। বি সেল যদি কাপ্পা সেলকে চুজ করে তাহলে ল্যামডা চেনের সিনথেসিসটা আলটিমেটলি বন্ধ হয়ে যায়। ওই বি সেলে যে ইমিউনোগ্লোবিউলিন ওইখানে যদি কাপ্পা সেলটা নিয়ে নেয় তাহলে ওখানে কাপ্পা সেলই লাইট চেন প্রডিউস করে থাকবে। তো আমাদের শরীরে কাপ্পা এন্ড ল্যামডা চেনের রেশিও ইউজুয়ালি 2:1, মানে 2টা কাপ্পা চেন একটা ল্যামডা চেন। তো এই 2:1 যদি ভ্যারিয়েশন হয়, মানে এই কাপ্পা চেন ল্যামডা চেনের যেই ভ্যালু 2:1 থাকে রেশিও, এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা অবশ্যই অনেক সিরিয়াস একটা কন্ডিশন। ইউজুয়ালি ম্যালিগনেন্সি প্রডিউসিং ক্যান্সারে এটা হয়ে থাকে। মেনলি মনোক্লোনাল ইমিউনোগ্লোবিউলিন প্রডিউসিং ম্যালিগনেন্সিতে এই রেশিওটা ভ্যারিয়েশন হতে পারে, যেমন মাল্টিপল মায়োলোমা। এখন আমি আলোচনা করব অ্যান্টিবডি জিন, মানে আমাদের যে অ্যান্টিবডি প্রডিউস হয় সেই অ্যান্টিবডি আসলে জিন থেকে কিভাবে প্রডিউস হয় সেই মেকানিজম। তো একটা অ্যান্টিবডি ইউজুয়ালি দেখতে এরকম। তো এটা ইউজুয়ালি একটা অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডিকে ইউজুয়ালি যেই এটা হচ্ছে লাইট চেন আর এটা হচ্ছে হেভি চেন। তো এই লাইট চেনকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা এটা হচ্ছে ভ্যারিয়েবল রিজন, 2টাতেই থাকে, এটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন। তেমনি এই হেভি চেনকেও 2 ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে ভ্যারিয়েবল রিজন উপরের এটা, আর নিচের এইটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন। তো আমাদের এই হেভি চেনগুলো ইউজুয়ালি একটা অপরের সাথে ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। ইভেন লাইট চেন আর হেভি চেনগুলো ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। তো আমাদের এই লাইট চেন কিন্তু আলাদা সেগমেন্ট থেকে তৈরি হয়, এই হেভি চেনও আলাদা সেগমেন্ট থেকে তৈরি হয়, মানে জিন সেগমেন্ট থেকে। তো কিভাবে তৈরি হয় আমি এখন বলবো। প্রথমেই আসি লাইট চেন। তো লাইট চেন আমাদের 2 ধরনের থাকে, একটা হচ্ছে কাপ্পা আর একটা হচ্ছে ল্যামডা, আমরা জানি। তো এই কাপ্পা চেন হচ্ছে একটা জিন ক্লাস্টার থেকে তৈরি হয়, আর ল্যামডা হচ্ছে একটা জিন ক্লাস্টার থেকে তৈরি হয়। আর যেটা হচ্ছে আমাদের হেভি চেন, এই হেভি চেনের যেই পুরোটাই শুধুমাত্র একটা জিন ক্লাস্টার থেকে তৈরি হয়। তো যেটা হচ্ছে আমাদের কাপ্পা চেনের এই জিন ক্লাস্টারটা থাকে 2 নাম্বার ক্রোমোজোমে, আর এই ল্যামডা চেনের মানে জিনের ক্লাস্টারটা থাকে 22 নাম্বার ক্রোমোজোমে। আর যেটা হচ্ছে আমাদের হেভি চেন শুধু একটা মাত্র সেগমেন্ট থেকেই তৈরি হয়, এই হেভি চেনের ক্লাস্টার 14 নাম্বার জিনে থাকে একটা মাত্র। ঠিক আছে। তো এখন আমাদের এই জিন ক্লাস্টারে কিছু জিন থাকে, যেমন হচ্ছে ভি জিন, ডি জিন, জে জিন এবং সি জিন। তো ভি জিন মানে হচ্ছে ভ্যারিয়েবল জিন, ডি জিন মানে হচ্ছে ডাইভারসিটি জিন, জে জিন মানে হচ্ছে জয়নিং জিন, আর সি জিন মানে হচ্ছে কনস্ট্যান্ট জিন। তো আমাদের যেটা হচ্ছে হেভি চেনে এই 4 ধরনের জিনই থাকে। আর যেটা হচ্ছে আমাদের এই লাইট চেন কাপ্পা এন্ড ল্যামডাতে আমাদের এই ডি সেগমেন্টটা থাকে না লাইট চেনে। ঠিক আছে। তো চলে আসি কিভাবে আমাদের লাইট মানে চেনগুলো সিনথেসিস হয়। তো প্রথমে আসি হেভি চেন। তো আমি বলেছি হেভি চেনের 2টা রিজন থাকে, একটা হচ্ছে ভ্যারিয়েবল রিজন, একটা কনস্ট্যান্ট রিজন। তো এই ভ্যারিয়েবল রিজন এবং কনস্ট্যান্ট রিজন সবগুলো একটা জিন ক্লাস্টারের মধ্যেই থাকে, যেটা হচ্ছে ক্রোমোজোম 14তে থাকে। তো ভ্যারিয়েবল রিজন ইউজুয়ালি 4টা জিন কাজ করে। কি কি জিন আমি বলেছি, সেটা হচ্ছে ভি জিন, ডি জিন, জে জিন এবং সি জিন। তো প্রথমে আসি হচ্ছে
ভ্যারিয়েবল রিজন। তো হেভি চেনের যে ভ্যারিয়েবল রিজন, ওই ভ্যারিয়েবল রিজন শুধুমাত্র ভি, ডি এবং জে জিন মিলে তৈরি করে, আর যেটা কনস্ট্যান্ট রিজন সেটা সি জিন দিয়ে তৈরি হয়। তো প্রথমে আসে হচ্ছে ভ্যারিয়েবল রিজন। তো ভ্যারিয়েবল রিজনের যে ভি জিনের সংখ্যা থাকে 45টা। এটা শুধু হেভি চেনের ক্ষেত্রে, ঠিক আছে। আর যেটা ডি জিনের সংখ্যা থাকে হচ্ছে 23টা। আর যেটা হচ্ছে জে জিনের সংখ্যা থাকে 6টা। তো এদেরকে বিভিন্নভাবে নামকরণ করা হয়, যেমন ভি1 থেকে ভি2, ভি3, ভি4, ভি5 এভাবে করতে করতে ভি45 পর্যন্ত 45টা জিনের নামকরণ করা হয়ে থাকে। তেমনি এই 23টা যে ডি জিন থাকে, এই ডি জিন থাকে, এই ডি জিনেরও হচ্ছে ডি1 থেকে শুরু করে ডি23 পর্যন্ত নামকরণ করা হয়ে থাকে। আর যেটা হচ্ছে যে জিন থাকে 6টা, এই যে জিনকেও জে1 থেকে শুরু করে জে6 পর্যন্ত নামকরণ করা হয়ে থাকে। তো আমি আগেই বলেছি যে এবিসি দিয়ে আমি এক্সাম্পল দিয়ে বুঝেছিলাম যে ডিএনএ রিঅ্যারেঞ্জমেন্ট, এই ডিএনএ রিঅ্যারেঞ্জমেন্ট করে অনেক ধরনের রিসেপ্টর এরা প্রডিউস করতে পারে, যেমন এবিসি, বিসিএ, সিএবি এরকম করতে পারে। তো এই ক্ষেত্রে কী করে, বি সেল তার যেই হেভি চেনের যে ভ্যারিয়েবল রিজন সেটা কীভাবে প্রডিউস করে। ফর এক্সাম্পল, এখান থেকে সে ভি1 জিনটা নিবে, এইখান থেকে সে ডি23 জিনটা নিবে, এখান থেকে আবার জে1 জিনটা নিবে। তো একটা কম্বিনেশন প্রডিউস হবে। কম্বিনেশনটা হচ্ছে ভি1 প্লাস ডি23 প্লাস জে1। তো এখানে একটা কম্বিনেশন প্রডিউস হচ্ছে। তো এইটা হচ্ছে তার ভ্যারিয়েবল রিজনের সেই জিন সেগমেন্ট। তো এটা কি করে, এটা পরবর্তীতে সি জিনের সাথে যুক্ত হয়ে কনস্ট্যান্ট রিজন তৈরি করে, দেন হচ্ছে আমাদের হেভি চেন তৈরি করে। তো এই যেই ভ্যারিয়েবল রিজনটা তৈরি হলো ভিডিজে জিনের মাধ্যমে, ভ্যারিয়েবল রিজন দেন সি জিনের সাথে যুক্ত হতে পারে। তো কনস্ট্যান্ট রিজন আমরা জানি একটা ইমিউনোগ্লোবুলিনের 5টা আছে, সি মিউ, সি ডেল্টা, সি গামা, সি আলফা, সি ইপসিলন, এইগুলা। তো কি হয়, এই সি যে কনস্ট্যান্ট রিজন, তো এই সি জিন এর মধ্যে যেটা হচ্ছে সি মিউ এবং সি ডেল্টা, এই দুইটা জিন কি হয়, এই দুইটা জিন হচ্ছে ভিডিজে জিনের সব থেকে কাছে থাকে। তো ভিডিজে জিনের সব থেকে কাছে যেই জিন থাকবে সেটার সাথে তো এটা বাইন্ড করবে, তাই না। তো এই ভিডিজে জিন হয় এই সি মিউ এর সাথে বাইন্ড করবে, না হয় সি ডেল্টার সাথে বাইন্ড করবে। তো এই ভিডিজে জিন যখন সি মিউ এর সাথে বাইন্ড করে তখন ইমিউনোগ্লোবুলিন এম প্রডিউস হয়, আর ভিডিজে জিন যখন সি ডেল্টার সাথে বাইন্ড করে তখন ইমিউনোগ্লোবুলিন ডি হয়। এই জন্যই বি সেল প্রথমে ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন ডি প্রডিউস করে, দেন ইমিউনোগ্লোবুলিন এম ডি থেকে ক্লাস সুইচের মাধ্যমে আদার জি প্রডিউস হয়। তো এটা কি করবে, এটা দেন হচ্ছে এইখানে যে সি মিউ, এক্সাম্পল সি মিউ এর সাথে এসে বাইন্ড করবে। তো সি মিউ এর সাথে বাইন্ড করবে, তো এই সি ডি জে প্লাস এই সি মিউ, এই সবগুলো জিন সেগমেন্ট কে রিকম্বিনেজ এনজাইম, যেটা আমি আগে আলোচনা করেছি, র্যাগ1 এবং র্যাগ2, এই র্যাগ1 র্যাগ2 হচ্ছে এটাকে রিকম্বিনেজ করে একটি হেভি চেন প্রডিউস করবে, যেটা হচ্ছে তার ভ্যারিয়েবল রিজন যেটা ভিডিজে দিয়ে তৈরি, এবং তার কনস্ট্যান্ট রিজন যেটা সি দিয়ে তৈরি। তো সি মিউ যদি আসে তাহলে এটা ইমিউনোগ্লোবুলিন এম হবে, আর যদি সি ডেল্টা আসে তাহলে ওটা ইমিউনোগ্লোবুলিন ডি হবে। এটা হচ্ছে হেভি চেন। শেষ, এবার আসি লাইট চেন, ঠিক আছে। তো একটা লাইট চেন আমরা জানি হচ্ছে দুইটা থাকে, কাপ্পা অথবা ল্যামডা। আমি আগেই বলেছি কাপ্পা অথবা ল্যামডা থাকে। তো যেটা কাপ্পা সেটা হচ্ছে আমাদের কাপ্পার যে জিন সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম 2 নাম্বার ক্রোমোজোমে থাকে, আর যেটা ল্যামডা তার 22 নাম্বার ক্রোমোজোমে থাকে, দুইটা আলাদা ক্লাস্টার হিসাবে থাকে। তো আমাদের বি সেল যদি এই কাপ্পাকে আইডেন্টিফাই করে যে কাপ্পায় আমাদের লাইট চেন হিসেবে থাকবে, তাহলে কাপ্পা থেকে লাইট চেন হয়। আর যদি ল্যামডাকে আইডেন্টিফাই করে এটা আমাদের লাইট চেন হবে, তাহলে এটা আমাদের লাইট চেন হয়, আমি আগে বলেছি। তো চলে আসি মানে লাইট চেন কিভাবে প্রডিউস হয়। তো আমাদের লাইট চেন ইউজুয়ালি 3টা জিন থাকে, আমি আগে আলোচনা করেছি। সেটা হচ্ছে ভি জিন,
জে জিন এবং সি জিন। ঠিক আছে, আমাদের এই 3টা জিন থাকে। কোনো আমাদের এই লাইট চেনে কোনো ডি জিন থাকে না, ডি জিন টোটালি থাকে না। ঠিক আছে, নো ডি জিন। তো এবার আসি ভি অ্যান্ড জে জিন। তো আমাদের লাইট চেনে জানি 2টা রিজন থাকে, একটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন, একটা ভ্যারিয়েবল রিজন। তো অ্যাজ ওয়েল অ্যাজ এটার ক্ষেত্রেও যে লাইট চেনের ভ্যারিয়েবল রিজন সেটা হচ্ছে ভি অ্যান্ড জে জিন প্রডিউস করে, যেটা কনস্ট্যান্ট রিজন সেটা সি জিন প্রডিউস করে। ঠিক আছে, তো প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন। কনস্ট্যান্ট রিজন যেটা হচ্ছে কাপ্পা চেন, কাপ্পা চেনের ক্ষেত্রে কনস্ট্যান্ট রিজন থাকে অনলি একটা, একটা সি কনস্ট্যান্ট রিজন থাকে। ঠিক আছে, গেল। আর যেটা হচ্ছে আমাদের ল্যামডা চেন, লাইট চেন, ল্যামডা চেনের ক্ষেত্রে সি রিজন বা কনস্ট্যান্ট রিজন থাকে 4টা। ঠিক আছে, ওটাকে হচ্ছে সি ল্যামডা 1, তারপরে হচ্ছে সি ল্যামডা 2, এইভাবে বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে। তো গেল। ঠিক আছে, তো প্রথমে আসে হচ্ছে লাইট চেনের ভ্যারিয়েবল রিজন। তো লাইট চেনের ক্ষেত্রে ভি জিনগুলো সংখ্যা থাকে হচ্ছে 30 থেকে 35টা। আমি হেভি চেনের ক্ষেত্রে 45টা বলেছিলাম, এখানে 35টা থেকে কম থাকে। আর যে জিন থাকে, তো একইভাবে ওই জিএনএ ডিএনএ রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এইখান থেকে ইউজুয়ালি দেখা যাচ্ছে ভি 30 নিল, এইখান থেকে হচ্ছে J1 নিল, নিয়ে এইখানে একটা জিন সেগমেন্ট এইখানে একটা জিন সেগমেন্ট তৈরি করবে, যেমন V30 প্লাস J1 কথার কথা নিল। ঠিক আছে, নেওয়ার পরে এটা কি করবে, এটা হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট রিজনের সাথে বাইন্ড করবে, হয় সি মানে কাপ্পার কনস্ট্যান্ট রিজনের সাথে, না হয় তার ল্যামডার 4টা কনস্ট্যান্ট রিজনের মাধ্যমে যে কোনো একটা। ঠিক আছে, তো কথার কথা ধরে নিলাম যে এইখানে যে ল্যামডা কনস্ট্যান্ট রিজন 4 থাকে, ওইটার সাথে ওটা বাইন্ড করলো, বাইন্ড করে এটা সি ল্যামডা 4 এর সাথে বাইন্ড করলো। তাইলে আলটিমেটলি এটা একটা লাইট চেন হবে, যেটা একটা ল্যামডা চেন। তো এই ভি চেন এবং জে চেন, এই ভি চেন এবং জে চেনের যে রিকম্বিনেশন, এটাই হেল্প করবে একটা রিকম্বিনেজ এনজাইম। ঠিক আছে, র্যাগ 1 বা র্যাগ 2 যে কোনো একটা। তো আমাদের জিন সেগমেন্ট তৈরি করা শেষ। এখন কিভাবে আমাদের তৈরি হবে যে অ্যান্টিবডিটা? তো আমরা এখানে কি পেয়েছিলাম, আমরা হচ্ছে হেভি চেনের ক্ষেত্রে পেয়েছিলাম আমরা একটা ভিডি জেসি সেগমেন্ট, আর হচ্ছে আমরা লাইট চেনের ক্ষেত্রে পেয়েছি একটা ভিজে সি সেগমেন্ট, এই দুইটা আমরা পেয়েছি। ঠিক আছে, তো এই হেভি চেনের ক্ষেত্রে কি হবে, এগুলো স্লাইসিং বা বিভিন্ন কাট সাট করে একটি এমআরএনএ এর উপরে যাবে, যেই এমআরএনএটা পরবর্তীতে প্রোটিন সিনথেসিসের মাধ্যমে একটি হেভি চেন প্রডিউস করবে। এটা হচ্ছে হেভি চেন। ঠিক আছে, একটা হেভি চেন প্রডিউস করবে, এবং পরবর্তীতে যে ভিজেসি চেন যেটা লাইট চেন, এটাও একটি এমআরএনএ প্রডিউস করবে। এই এমআরএনএ থেকে আলটিমেটলি একটা লাইট চেন হবে। এই লাইট চেন, যে এই হেভি চেন আর লাইট চেন, এই দুইটা একসাথে ডাইসালফাইড বন্ডের মাধ্যমে যাই হোক, এই ডাইসালফাইড বন্ডের মাধ্যমে একটি ইমিউনোগ্লোবুলিন প্রডিউস করবে, যেটা ইমিউনোগ্লোবুলিন এম অথবা ইমিউনোগ্লোবুলিন ডি হবে। এভাবে ইউজুয়ালি একটা ইমিউনোগ্লোবুলিন প্রডিউস হয়। তো কথা হচ্ছে এইখানে হচ্ছে ভি জিন, ডি জিন এবং ডে জিন, যে জিন অনেকগুলো এসে যুক্ত হলো, তাই না? তো এইখান থেকে ভি জিন কিন্তু একটা ভি জিন নিয়েছিল, বাকি 45টা, যে হেভি চেনের ক্ষেত্রে 45টা, সেই 44টা ভি জিন কিন্তু ইউজড হয় না। তেমনি লাইট চেনের ক্ষেত্রেও 35টা ভি জিনের ক্ষেত্রে একটা নিয়েছিল, 34টা কিন্তু আনইউজড ছিল। তো যেগুলো হচ্ছে আনইউজড ভি জিন, এগুলো ইউজুয়ালি ডিসকার্ডেড হয়ে যায়। ঠিক আছে, ডিসকার্ডেড মানে বাদ হয়ে যায়, এগুলো আমাদের বডি থেকে বাদ হয়ে যায়, ওগুলো আর ব্যবহার করা হয় না। আমাদের আনইউজড শুধু ভি জিনই বাদ হয় না, আনইউজড ভি জিন, ডি জিন, জে জিন, যেটাই আনইউজড থাকে সবগুলাই আমাদের ডিসকার্ডেড হয়ে যায়। যেই ডাইসালফাইড বন্ডটা, এই ডাইসালফাইড বন্ড কিন্তু ইউজুয়ালি একটা সেলে সাইটোপ্লাজমে এই বন্ডটা প্রডিউস হচ্ছে, বি সেলের সাইটোপ্লাজমে
তো আমাদের যে অ্যান্টিবডিটা প্রডিউস হয় ইমিউনোগ্লোবুলিন এম বা ইমিউনোগ্লোবুলিন ডি, এটা ইউজুয়ালি তার সারফেসে যাওয়ার সময় আরেকটা অ্যাডিশনাল অলিগোস্যাকারাইড যুক্ত হয় হেভি চেনে, যেই অলিগোস্যাকারাইডের মাধ্যমে ইউজুয়ালি এই ইমিউনোগ্লোবুলিন এমটা বি সেলের সারফেসে অ্যাটাচ থাকে। আর আগেই বলেছি যে এই সেপারেট পেপটাইডসগুলো ডাইসালফাইড বন্ডে ইউজুয়ালি এই বি সেলের সাইটোপ্লাজমে অ্যাটাচ হয়। এবার নেক্সট হবে হচ্ছে ক্লোনাল সিলেকশন। তো ক্লোনাল সিলেকশন ইউজুয়ালি আমাদের যেসব জিনগুলো রিঅ্যারেঞ্জ হয়ে একটা রিসেপ্টর প্রডিউস করলো, যেমন ভিডি যে সি জিন, এইগুলো রিঅ্যারেঞ্জ হয়ে 10⁻1 পসিবল জিন সেগমেন্ট তৈরি করতে পারে, যার কারণে বিভিন্ন ধরনের রিসেপ্টর প্রডিউস হতে পারে। তো অ্যান্টিবডি ডাইভার্সিটি হচ্ছে কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, মেনলি 4টা ফ্যাক্টরের উপরে অ্যান্টিবডি ডাইভার্সিটি ডেভেলপ করে, যেমন হচ্ছে জিন সেগমেন্ট, তাদের রিঅ্যারেঞ্জমেন্ট, আর তাদের হচ্ছে লাইট চেন অ্যান্ড হেভি চেনের যেই কম্বিনেশন তার অ্যাসেম্বলি, দেন হচ্ছে মিউটেশন। আর একটা 5 নাম্বার পয়েন্টের জন্য ডাইভার্সিটি হতে পারে, সেটা হচ্ছে জাংশনাল ডাইভার্সিটি। তো জাংশনাল ডাইভার্সিটিটা কি? আমরা জানি হেভি চেনে ভিডি সি যে এই জিনটা থাকে, তো ফাংশনাল ডাইভার্সিটিতে হচ্ছে ইউজুয়ালি ভিডি যেই জিন এবং ডি যেই জিন, এই ভিডির মাঝখানে একটা নতুন নিউক্লিওটাইড অ্যাড হতে পারে, অথবা ডে জিনের মধ্যে একটা নতুন নিউক্লিওটাইড অ্যাড হয়ে যেই ডাইভার্সিটি প্রডিউস করে, এটাকে ইউজুয়ালি জাংশনাল ডাইভার্সিটি বলা হয়। এই জাংশনাল ডাইভার্সিটির একটা উপকারিতা আছে, সেটা হচ্ছে এটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারকে আইডেন্টিফাই করে ডিস্ট্রয় করতে পারে, ইউজুয়ালি 3 ডাইমেনশনাল প্রোটিন, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড এবং লিপিডকে। তো ইউজুয়ালি আমাদের যে সার্কুলেটিং বি সেল থাকে, তো সেগুলো ইউজুয়ালি 10⁶ বি সেল থাকে, মানে 10⁶ বি সেল আমাদের সার্কুলেশনে ইউজুয়ালি ইফেক্টেড থাকে। তো একটা বি সেলের সারফেসে যে কোনো একটা ইমিউনোগ্লোবুলিন থাকবে, যেমন ইমিউনোগ্লোবুলিন এম অথবা ইমিউনোগ্লোবুলিন ডি। তো ইউজুয়ালি এই ইমিউনোগ্লোবুলিন যেটা বি সেলের সারফেস থাকে, ইমিউনোগ্লোবুলিন যে কোনো একটা অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করবে বা একটা গ্রুপ অফ সিমিলার অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করবে। তো এই প্রিকারসর বি সেল থেকে যে বি সেলটা তৈরি হচ্ছে ফাংশনাল বি সেল, এটা ইউজুয়ালি 2টা স্টেপসের মাধ্যমে তৈরি হয়ে থাকে। তো এই 2টা স্টেপসগুলা কি কি? সেটা হচ্ছে পজিটিভ সিলেকশন আর নেগেটিভ সিলেকশন। তো এই পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিলেকশনের মাধ্যমে ইউজুয়ালি বি একটা লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হয়ে সেটা আমাদের বডিতে কাজ করে। তো প্রথমে আসি পজিটিভ সিলেকশন। তো ইজিভাবে আগে বলে নিই হোয়াট ইজ পজিটিভ সিলেকশন অ্যান্ড হোয়াট ইজ নেগেটিভ সিলেকশন। পজিটিভ সিলেকশন হচ্ছে যেই সব বি সেলের মানে প্রি বি সেলের সারফেসে কোনো ইমিউনোগ্লোবুলিন যুক্ত হয় না, তারা হচ্ছে বাদ হয়ে যায়, এটা হচ্ছে পজিটিভ সিলেকশন। আর নেগেটিভ সিলেকশন হচ্ছে যেসব বি সেলের সারফেসে ইমিউনোগ্লোবুলিন বা বি সেল রিসেপ্টর ডেভেলপ করে, এগুলো ইউজুয়ালি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। কোন অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে? ইউজুয়ালি আমাদের সেলফ অ্যান্টিজেনের সাথে। তো সেলফ অ্যান্টিজেনের সাথে এগুলো স্ট্রংলি বাইন্ড করে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে নেগেটিভ সিলেকশন। তো ইন ডিটেলস চলে আসি, প্রথমে আসি হচ্ছে পজিটিভ সিলেকশন। তো পজিটিভ সিলেকশন হচ্ছে প্রি বি সেল, যাদের সারফেসে কোনো বি সেল রিসেপ্টর থাকে না, ইউজুয়ালি তারা হচ্ছে একটা জিনকে রিঅ্যারেঞ্জ করে ইউজুয়ালি বি সেল রিসেপ্টর প্রডিউস করতে পারে না, তো এগুলো ইউজুয়ালি বাদ দিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় পজিটিভ সিলেকশন। তো এখানে যেই সব বি সেলের সারফেসে শুধুমাত্র বি সেল রিসেপ্টর বা ইমিউনোগ্লোবুলিন থাকে, শুধু তারাই সার্ভাইভ করে, তো পজিটিভ সিলেকশনে এদেরকে সিলেক্ট করা হয়। তো অনেক ক্ষেত্রে কি হয়, এই সব বি সেলের মানে প্রি বি সেলের সারফেসে কোনো ইমিউনোগ্লোবুলিন যুক্ত হয় না, তা 2টা কারণে হতে পারে। একটা হচ্ছে যে আমাদের রিকম্বিনেজ এনজাইম থাকে, এই রিকম্বিনেজ এনজাইমের যে জিনটা থাকে, এই জিনটার যদি কোনো মিউটেশন হয়ে যায়, তাহলে আর প্রি যে বি সেল তার সারফেসে ইমিউনোগ্লোবুলিন ডেভেলপ হতে পারে না, যার কারণে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি ডেভেলপ করে। আর আরও একটা কারণে হতে পারে, সেটা হচ্ছে ব্রুটনস টাইরোসিন কাইনেজ। এই ব্রুটন টাইরোসিন কাইনেজ ইউজুয়ালি আমাদের বি সেলকে সিগন্যাল দিয়ে থাকে তার সারফেসে ইমিউনোগ্লোবুলিন কোনটা প্রডিউস হবে এর জন্য। তো ব্রুটন টাইরোসিন কাইনেজের
কোড করার যে জিনটা সেই জিনেও যদি মিউটেশন হয় তাহলে এক্স লিন অ্যাগামাগ্লোবিনেমিয়া ডেভেলপ করে, যার জন্য ইউজুয়ালি কোনো পেশেন্ট ইমিউনোগ্লোবিউলিন ডেভেলপ করতে পারে না, অ্যান্টিবডিও ডেভেলপ করতে পারে না, তার হচ্ছে সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে সাইনাস, লাংস বা আদার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাকে। এবার আসি নেগেটিভ সিলেকশন। নেগেটিভ সিলেকশনটা আসলে যখন একটা বি সেল আমাদের বোন ম্যারোতে প্রডিউস হচ্ছে তখন কিন্তু আমাদের বোন ম্যারোতে কোনো অ্যান্টিজেন, ফরেন অ্যান্টিজেন থাকে না, আমাদের বোন ম্যারো সব নিজস্ব অ্যান্টিজেন। তো এই যেসব বি সেল পজিটিভ সিলেকশনের মাধ্যমে সিলেক্ট হচ্ছে যাদের সারফেসে ইমিউনোগ্লোবুলিন এম থাকে তাদেরকে ইউজুয়ালি আমাদের সেলফ অ্যান্টিজেনের সাথে ডাইরেক্ট ইনকাউন্টার করানো হয়। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের বি লিম্ফোসাইটে যে ইমিউনোগ্লোবুলিন থাকে সেই ইমিউনোগ্লোবুলিন কিন্তু ডাইরেক্ট কোনো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, সেটা হোক লিপিড, কার্বোহাইড্রেট বা নিউক্লিক অ্যাসিড বা প্রোটিন, যেটাই হোক। বাট ইন কেস অফ টি লিম্ফোসাইট ওগুলো কিন্তু শুধুমাত্র পেপটাইড অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে এবং সেগুলো অবশ্যই এমএসসি মলিকিউল দিয়ে বাইন্ড করতে হবে। তো আমাদের বোন ম্যারোতে যেই সব অ্যান্টিজেন থাকে সবই কিন্তু সেলফ অ্যান্টিজেন, বাইরের কোনো অ্যান্টিজেন আসে না। তো এই বি সেল রিসেপ্টর কি করে, এই সেলফ অ্যান্টিজেনের সাথে ইউজুয়ালি রিঅ্যাক্ট করে। তো যেই সব বি সেল রিসেপ্টর ইউজুয়ালি আমাদের সেলফ অ্যান্টিজেনের সাথে অনেক স্ট্রংলি রিঅ্যাক্ট করে তাদেরকে ইউজুয়ালি বাদ দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে নেগেটিভ সিলেকশন। যেগুলো মডারেট ইউজুয়ালি রিঅ্যাক্ট করে তাদেরকেই রাখা হয়, রেখে তাদেরকে সার্কুলেশনে পাঠিয়ে দেওয়া হয়। সার্কুলেশনে ইউজুয়ালি তারা ম্যাচিউর লিম্ফোসাইট হিসেবে থাকে, আমাদের ইমিউনিটি দিয়ে থাকে। তো কেন এই স্ট্রংলি যেগুলো বাইন্ড করতেছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো, কারণ স্ট্রংলি যেই অ্যান্টিবডিগুলো বাইন্ড করবে ওগুলো হচ্ছে অটো রিঅ্যাক্টিভিটি তৈরি করতে পারে, মানে আমাদের অটো ইমিউন ডিজিজ তৈরি করতে পারে, এই কারণে ওইগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। তো একটা কথা হচ্ছে যেই সব বি লিম্ফোসাইটের রিসেপ্টরগুলো আমাদের সেলফ অ্যান্টিজেনের সাথে স্ট্রংলি বাইন্ড করে তাদেরকে আরেকটা সেকেন্ড সুযোগ দেওয়া হয়, সেটাকে বলা হয় রিসেপ্টর এডিটিং। তো রিসেপ্টর এডিটিংয়ে কি হয়, এই রিসেপ্টর এডিটিংয়ে ইউজুয়ালি যেসব আনইউজড লাইট চেন থাকে, আমি বলেছি যে লাইট চেন হচ্ছে যেই ভি তারপর যে চেন বা সি চেন যে তৈরি হয়, বাকি যেইগুলো ইউজুয়ালি ইউজ থাকে না ওইগুলো আস্তে আস্তে ডিসকার্ডেড হয়ে যায়। তো যেই আনইউজ যেই লাইট চেঞ্জ থাকে এইসব লাইট চেঞ্জগুলো নিয়ে যেই ডিফেক্টিভ ইমিউনোগ্লোবিন এম প্রডিউস হচ্ছে যেগুলো অটো রিঅ্যাক্টিভিটি তৈরি করে, ও লাইট চেন বাদ দিয়ে ওই আনইউজড লাইট চেনকে অ্যাড করা হয়। তো এই আনইউজ লাইট চেনটা ইউজুয়ালি এই যে প্রিভিয়াস অ্যালিল ওটাকে রিপ্লেস করে বাইন্ড করে নতুন আর একটা ইমিউনোগ্লোবুলিন এম এর যেই সিকোয়েন্স ওটা তৈরি করে। তো এই ইমিউনোগ্লোবিন এম এর যেই সিকোয়েন্সটা আবার নতুন করে তৈরি হলো, এটা যদি পুনরায় অটো রিঅ্যাক্টিভিটি করে থাকে, মানে পুনরায় যদি অনেক স্ট্রংলি সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, দেন ওটাকে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে বা এনার্জিক মেকানিজমের মাধ্যমে বাদ দিয়ে দেওয়া হয়। এনার্জিক মেকানিজম মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম যে প্রোডাকশন হয় সারফেসে, ওই ইমিউনোগ্লোবুলিন এম প্রোডাকশনকে স্টপ করে দিয়ে ওই সেলটাকে নন সেন্সিটিভ করে দেওয়া হয়। তো ইউজুয়ালি আমাদের সার্কুলেটিং যে ম্যাচিউর বি লিম্ফোসাইট থাকে তার 25 থেকে 50%ই এই রিসেপ্টর এডিটিংয়ের মাধ্যমে পুনরায় সেকেন্ড টাইম অডিশন দিয়ে আবার সার্কুলেশনে আসে। তো আমাদের নেগেটিভ সিলেকশনে যেই বি সেল রিসেপ্টরগুলো খুব স্ট্রংলি বাইন্ড করে না, মানে খুব মডারেটলি বাইন্ড করে মোটামুটিভাবে, তাদেরকে সার্কুলেশনে দেওয়া হয়, ওইখান থেকে তারা প্লাজমা সেলে কনভার্ট হয়ে অ্যান্টিবডি প্রডিউস করে এবং আমাদের সেলফ টলারেন্স ডেভেলপ করে। তো এবার আসি ক্লাস সুইচিং। একটা বি সেল যখন বোন ম্যারো ত্যাগ করে তার সারফেসে ইমিউনোগ্লোবুলিন এম বা ইমিউনোগ্লোবুলিন ডি থাকে, দেন এটা ম্যাচিউর হয়। দেন এই ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন ডি থেকে আদার যে ইমিউনোগ্লোবুলিন ওইগুলো প্রডিউস হয়, এটাকে ক্লাস সুইচিং বলে। তো ইউজুয়ালি বি সেল যখন বোন ম্যারো লিভ করে সার্কুলেশনে আসে তখন বি সেলের যে ইমিউনোগ্লোবুলিন থাকে, ইমিউনোগ্লোবুলিন যে কনস্ট্যান্ট রিজন, তো এই কনস্ট্যান্ট রিজনে ইউজুয়ালি বিভিন্ন ভ্যারিয়েশন হয়ে পরে ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন ই প্রডিউস হয়। এটা 61 চ্যাপ্টারে ইন ডিটেলস আলোচনা করব। তো ক্লাস সুইচের মাধ্যমে যদি একটা, মানে আমরা এখানে দেখতেছি কি ইমিউনোগ্লোবুলিন এমডি থেকে ক্লাস সুইচের মাধ্যমে আদার্স ইমিউনোগ্লোবুলিন হচ্ছে, বাট একটা ইমিউনোগ্লোবুলিন যদি ক্লাস সুইচ হয়ে একটা ইমিউনোগ্লোবুলিন প্রডিউস হয়, দেন ওই সুইচ ইমিউনোগ্লোবুলিন পুনরায় আবার আগের ইমিউনোগ্লোবুলিনে কখনো রিভার্স করতে পারে না, মানে ওই বি সেলটা ওই নতুন সুইচ ইমিউনোগ্লোবুলিন হিসেবেই কাজ করে। এবার আসি অ্যালিক
এক্সক্লুশন। তো অ্যালিলিক এক্সক্লুশন জিনিসটা কি? অ্যালিলিক এক্সক্লুশন হচ্ছে ইউজুয়ালি একটা বি সেল তার সারফেস যখন ইমিউনোগ্লোবুলিন প্রডিউস করে, ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন এম, তখন কি হচ্ছে, তখন কিন্তু রিসেপ্টর এডিটিংয়ের যেই পর্যায়ে ওইখানে এসে সে একটা নতুন অ্যালিলকে রিপ্লেস করতেছে, মানে একটা নতুন অ্যালিলকে ঢুকাচ্ছে এবং আগের যে অ্যালিল ওটাকে বাদ দিয়ে দিচ্ছে, তাই না? তো এই নতুন অ্যালিলকে রাখা এবং আদার যে অ্যালিল বাদ দিয়ে দেওয়া, এটাকেই বলা হয় অ্যালিলিক এক্সক্লুশন। তো এবার আসি টি সেল। তো টি সেলও আমাদের বোন ম্যারোর কমন লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে ইউজুয়ালি ডেভেলপ করে, বাট টি সেলের ম্যাচুরেশন আমাদের থাইমাসে হয়ে থাকে। তো ইউজুয়ালি থাইমাসে যাওয়ার আগে এই টি সেলগুলো পিকার সেল টি সেল হিসেবে থাকে। তো টি সেলে কোনো অ্যান্টিজেন রিসেপ্টর থাকে না, কোনো টি সেল রিসেপ্টর বা কোনো আদার সারফেস রিসেপ্টর কিছুই থাকে না। এটা থাইমাসে যাওয়ার পরে এটা ইউনিক টি সেল রিসেপ্টর অ্যান্ড আদার রিসেপ্টরগুলো তাদের সারফেসে প্রডিউস করে, দেন এটা ম্যাচিউর টি সেল হয়ে যায়। তো ইউজুয়ালি থাইমাস থেকে যখন বের হয় তখন এটা ম্যাচিউর নেপ টি সেল, যেন পরে কোনো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করলে এটাকে ইউজুয়ালি ফাংশনাল টি সেল বলা হয়ে থাকে, আমরা জানি। তো এই টি সেলটা ইউজুয়ালি অ্যাক্টিভেটেড হয় থাইমাসে। তো থাইমাসটা পিউবার্টির পরপরই ইউজুয়ালি ডিজেনারেট হতে থাকে। তো পরবর্তীতে এই টি সেল ডেভেলপমেন্ট আদার কোথাও হয়, শুরু থেকে এটা লেন্সে সেভাবে বলা নাই। থাইমাসই টি সেলের ম্যাচুরেশনের জন্য ইম্পর্টেন্ট। তো এর একটা এক্সাম্পল আছে, যেমন একটা ডিজিজ, যেমন ডি জর্জ সিনড্রোম। এই ডি জর্জ সিনড্রোমে যেই বাচ্চারা হয়, এই বাচ্চাদের কোনো থাইমাস থাকে না, জেনিটালি থাইমাস অ্যাবসেন্ট থাকে, তাদের কোনো অ্যাক্টিভেটেড বা ফাংশনাল টি সেল থাকেও না, এই জন্য তারা আর্লি এজেই ইনফেকশনের জন্য মারা যায়। এরপরে আসি টি সেল রিসেপ্টর। তো টি সেল রিসেপ্টর আমি অন স্ক্রিন আলোচনা করব। তো এবার আসি টি সেল রিসেপ্টরের স্ট্রাকচার। তো আমি এর আগে বি সেল রিসেপ্টর মানে ইমিউনোগ্লোবুলিনের স্ট্রাকচার আলোচনা করেছি। এখানে দুইটা হেভি চেন, দুইটা লাইট চেন, মানে মোট 4টা চেইন থাকে, বাট টি সেল রিসেপ্টরে 2টা চেন থাকে। কি কি? একটা আলফা চেন আর একটা হচ্ছে বিটা চেন। তো আলফা চেন বিটা চেনের দুইটারই 2টা রিজন থাকে, একটা হচ্ছে ভ্যারিয়েবল রিজন আর একটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন। তো এই ভ্যারিয়েবল রিজনের একটা পোর্শন অনেক বেশি ভ্যারিয়েশন দেখায়, সেটাকে বলা হয় হাইপার ভ্যারিয়েবল রিজন। এই হাইপার ভ্যারিয়েবল রিজনে ইউজুয়ালি অ্যান্টিজেন এমএসি মলিকুলের মাধ্যমে বাইন্ড হয়। তো এই আলফা চেন এবং বিটা চেন তাদের মধ্যে একটি বন্ডের মাধ্যমে যুক্ত হয়। বন্ডটা ইউজুয়ালি এই কনস্ট্যান্ট রিজনে এই বন্ডটা থাকে। তো এই আলফা এন্ড বিটা চেন দিয়ে যে এই টি সেল রিসেপ্টর হচ্ছে, এই টি সেল রিসেপ্টর সেল সারফেসে 2টা জিনিসের মাধ্যমে যুক্ত থাকে। একটা হচ্ছে ট্রান্স মেমব্রেন কিছু ডোমেন থাকে, এখানে ট্রান্স মেমব্রেন ডোমেন থাকে, আর একটা হচ্ছে এদের টেইল। এই যে কনস্ট্যান্ট রিজনে যেই টেল থাকে, সাইটোপ্লাজমিক টেল, এই সাইটোপ্লাজমিক টেলের মাধ্যমে যুক্ত থাকে। তো এই সাইটোপ্লাজমিক টেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি দূর যায় নাই, এটা সেলের মধ্যে একটু ঢুকে এটা অ্যাটাচ করে আছে, তাই না? তো একটা এমএসসি মলিকুল সহ অ্যান্টিজেন যখন এর হাইপার ভ্যারিয়েবল রিজনে লাগে, এখান থেকে একটা সিগন্যাল এই টেল পর্যন্ত যায়, টেল থেকে নিউক্লিয়াসে তো যাইতে হবে, তাই না? তো নিউক্লিয়াসে যাওয়ার জন্য এই CD3 জিটা, এইটা সিম্বলটা হচ্ছে জিটা সিম্বল, এই CD3 জিটার সাথে বাইন্ড করে, এই CD3 জিটার মাধ্যমে এই সিগন্যালটা নিউক্লিয়াসে যায়। তো এই CD3 জিটা হচ্ছে সব ধরনের টি সেল রিসেপ্টরেই থাকে। তো এটা ইউজুয়ালি টি সেল রিসেপ্টরের কোনো পার্ট না, এটা হচ্ছে একটি টি সেলের পার্ট, এটা এই জন্য সব টি সেলেই থাকে। তো এই CD3 জিটা যেটা, এই CD3 জিটা ইউজুয়ালি ইন্ট্রাসেলুলার টাইরোসিন কাইনেজের মাধ্যমে এই সিগন্যালটা নিউক্লিয়াসের মধ্যে পাঠায়, মানে সেলের ডিপে পাঠায়। টাইরোসিন কাইনেজের মাধ্যমে এটা ইউজুয়ালি একটা সেকেন্ড মেসেঞ্জারের ফসফোরাইলেশন করে পাঠায়। তো একটা সেল সারফেসে আরো একটা প্রোটিন থাকে, সেটা হচ্ছে এই প্রোটিনটা হচ্ছে CD4 আর CD8 প্রোটিন, ঠিক আছে? এই CD4 বা CD8 প্রোটিনটা ইউজুয়ালি একটি এমএইচসি মলিকুলের নন পলিমরফিক যে পার্ট থাকে, ওই নন পলিমরফিক পার্টের সাথে বাইন্ড করে। তো এটা ইউজুয়ালি একটা কো রিসেপ্টর হিসেবে কাজ করে, মানে এই টি সেল রিসেপ্টরের একটি কো রিসেপ্টর হিসেবে এই CD4 এন্ড CD8 যেটা থাকে ওটা কাজ করে। তো এটা নন পলিমরফিক
পার্টের সাথে বাইন্ড করে, এমএইচসি মলিকিউলের বাইন্ড করে এটা এই টি সেল রিসেপ্টরের যে সিগন্যাল ওটাকে অনেক অ্যাম্পলিফাই করে দেয়। তো এটা কিভাবে অ্যাম্পলিফাই করে, এটা ইউজুয়ালি এটাও ইন্টারসেলুলার একটি টাইরোসিন কাইনেজের মাধ্যমে এই টি সেল রিসেপ্টর সিগন্যালটা অ্যাম্পলিফাই করে দেয়। মানে ইন্টারসেলুলার মানে সাইটোপ্লাজমিক টাইরোসিন কাইনেজের মাধ্যমে এটা অ্যাম্পলিফাই করে দেয়। তো এইখানে আরো দুইটা প্রোটিন থাকতে পারে, যেমন হচ্ছে CD3 এপসিলন গামা, CD3 ডেল্টা এপসিলন, এই দুইটা প্রোটিনের সারফেসে থাকতে পারে। এবার আসি টি সেল রিসেপ্টর জিন। তো একটা টি সেল ইউজুয়ালি যখন বোন ম্যারো থেকে ডেভেলপ হয় তখন সেগুলো পিকারসাল টি সেল হিসাবে থাকে, কারণ তাদের কোনো টি সেল রিসেপ্টর থাকে না। তাদেরকে টি সেল রিসেপ্টর ডেভেলপ করার জন্য থাইমাসে যাইতে হয়। তো থাইমাসে গিয়ে তারা ইউজুয়ালি টি সেল রিসেপ্টর ডেভেলপ করে। তো যেই সব টি সেল থাইমাসে যায় সেগুলো ইউজুয়ালি ডাবল পজিটিভ, কারণ তাদের সারফেসে CD4 এবং CD8 প্রোটিন দুইটাই থাকে, এদেরকে ডাবল পজিটিভ টি সেল বলা হয়। অপরদিকে এই ডাবল পজিটিভ টি সেল যেই থাইমাসে যাচ্ছে, ওই থাইমাসে যেই থাইমোসাইট ওইটা কিন্তু ডাবল নেগেটিভ থাইমোসাইট। যাই হোক, তো এই টি সেল যখন আমাদের বোন ম্যারো থেকে প্রডিউস হয় তখন সেটাকে বলা হয় ইমম্যাচিউর টি সেল, তো বা পিকারসার টি সেল। এটা আমাদের থাইমাসে গিয়ে যখন অ্যান্টিজেন রিসেপ্টর প্রডিউস করে, মানে টি সেল রিসেপ্টর প্রডিউস করে, তখন তাকে বলা হয় ম্যাচিউর টি সেল বা ফাংশনাল টি সেল। তো এই টি সেল রিসেপ্টরের জন্যও মেনলি 4টা জিন কাজ করে। ভি জিন, যেটা ভ্যারিয়েবল জিন বলা হয়, ডি জিন বা ডাইভার্সিটি জিন, জে জিন জয়েনিং জিন, এবং সি জিন বা কনস্ট্যান্ট জিন। তো আমরা জানি একটি বি সেল রিসেপ্টর বা ইমিউনোগ্লোবুলিনের ইউজুয়ালি 4টা চেইন থাকে, 2টা হেভি চেইন 2টা লাইট চেইন। বাট একটা টি সেল রিসেপ্টরে শুধুমাত্র 2টা চেইন থাকে, একটা হচ্ছে বিটা চেইন, একটি আলফা চেইন। তো এই টি সেল যখন থাইমাসে যায় তখন সেটা ইউজুয়ালি একটি টি সেল রিসেপ্টর প্রডিউস করে। তো এই টি সেল রিসেপ্টরে সবার আগে কিন্তু বিটা চেইন প্রডিউস হয়, তারপরে আলফা চেইন প্রডিউস হয়। তো চলে আসি তার হচ্ছে অ্যান্টিবডি কিভাবে জিন থেকে প্রডিউস হয়। তো থাইমাসে সবার আগে বিটা চেইন প্রডিউস হয়, তারপরে হয় আলফা চেইন, ঠিক আছে। তো এই বিটা চেইনের ক্ষেত্রে ইউজুয়ালি 4টা জিন কাজ করে, একটা হচ্ছে ভি জিন, একটা হচ্ছে ডি জিন, একটা হচ্ছে জে জিন, আরেকটা হচ্ছে সি জিন। আমরা জানি হচ্ছে ভি জিন মানে হচ্ছে ভ্যারিয়েবল জিন, ডি জিন মানে হচ্ছে ডাইভার্সিটি জিন, জে জিন মানে জয়েনিং জিন, এন্ড সি জিন মানে হচ্ছে কনস্ট্যান্ট জিন। অপরদিকে এই আলফা চেনের ক্ষেত্রে 3টা জিন কাজ করে, একটা হচ্ছে ভি জিন, একটা হচ্ছে জে জিন, একটা হচ্ছে সি জিন। তো এই আলফা চেনে কোনো ডি জিন থাকে না, আলফা চেনে কোনো ডি জিন থাকে না। তো এখানে দেখতে পাচ্ছি যে বিটা চেনটা ইউজুয়ালি আমাদের ইমিউনোগ্লোবুলিনের হেভি চেনের মতো তারা জিন সিকোয়েন্স প্রডিউস করেছে, আর আলফা চেনটা আমাদের ইমিউনোগ্লোবুলিনের লাইট চেনের মতো জিন সিকোয়েন্স প্রডিউস করেছে। তো বিটা চেনের যেই সি জিন, এই সি জিনের সংখ্যা থাকে 2টা, ঠিক আছে, 2টা থাকে সি জিনের সংখ্যা। আর অপরদিকে এই আলফা চেনের যেই সি জিন, এই আলফা চেনের সি জিনের সংখ্যা থাকে হচ্ছে 1টি, ঠিক আছে। তো যেটা হচ্ছে বিটা চেনের সি জিন, যেটা সংখ্যায় 2টা, ওটা আমাদের হিউম্যান ক্রোমোজোমের 7 নাম্বার ক্রোমোজোমে অবস্থান করে। অপরদিকে যেটা হচ্ছে আমাদের আলফা চেনের সি জিন, যেটা সংখ্যায় 1টা, সেটা আমাদের হিউম্যান ক্রোমোজোমের 14 নাম্বার ক্রোমোজোমে অবস্থান করে। তো ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে আমাদের এই হিউম্যান ক্রোমোজোমের যেই 7 নাম্বার ক্রোমোজোমে যেই বিটা সি জিন থাকে, এই বিটা সি জিনের সাথে আরো একটি জিন থাকে, সেটা হচ্ছে গামা জিন, ঠিক আছে। অপরদিকে আমাদের 14 নাম্বার এই ক্রোমোজোমে, হিউম্যান ক্রোমোজোমে, এই আলফা জিনের সাথে, আলফা সি জিনের সাথে আরো একটি জিন থাকে, যেটা হচ্ছে ডেল্টা জিন। তো এই আলফা এবং ডেল্টা মিলে আরো একটি চেন তৈরি করতে পারে, যেটা হচ্ছে এই বিটা এবং আলফা যেই চেন তার থেকে পুরাই আলাদা, ওটাকে বলা হয় গামা ডেল্টা টি সেল রিসেপ্টর, ঠিক আছে, গামা ডেল্টা টি সেল রিসেপ্টর। তো এই গামা ডেল্টা টি সেল রিসেপ্টর আমি পরে আসব, আমি এখন আলোচনা করব বিএন মানে বিটা এন আলফা চেন নিয়ে। তো প্রথমে আসে হচ্ছে বিটা চেন। তো বিটা চেন আমাদের হিউম্যান ক্রোমোজোমের 7 নাম্বার ক্রোমোজোমে থেকে ডেভেলপ করে, ঠিক আছে। তো বিটা চেনে ইউজুয়ালি 4টা জিন থাকে, একটা হচ্ছে ভি জিন, একটা হচ্ছে ডি জিন, একটা হচ্ছে ডে জিন, এবং আরেকটা হচ্ছে সি জিন,
ঠিক আছে। তো এর মধ্যে যেটা ভি জিনের সংখ্যাটা থাকে হচ্ছে 48টা ভি জিন, এখানে থাকে হচ্ছে 48টা ভি জিন। এদেরকে নামকরণ করা হয় ভি ওয়ান থেকে ভি1 2 3 4 থেকে ভি48 পর্যন্ত। এটা আমরা জানি যে হচ্ছে যে এই ডি জিনের সংখ্যা থাকে 2টা, এটাকেও D1 2 এইভাবে নামকরণ করা হয়। দেন জে জিনের সংখ্যা থাকে হচ্ছে 13টা। আমি কিন্তু বিটা চেনের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। 13টাকেও এরকম J1 J13 পর্যন্ত নামকরণ করা হয়ে থাকে। তো এখানে কি হয়, ইউজুয়ালি আমি আগে যে মেকানিজম বলেছি সেম, এখান থেকে হচ্ছে কথার কথা, এখান থেকে হচ্ছে একটা রিকম্বিনেজ এনজাইম, ওই রিকম্বিনেজ এনজাইম হচ্ছে ভি1 সিলেক্ট করলো, দেন এখান থেকে ডি1 সিলেক্ট করলো, এখান থেকে J1 সিলেক্ট করলো, করে ভি1 ডি1 এবং J1 প্রডিউস করবে, আগের মতোই সেম মেকানিজম। তো এর সাথে কি হবে, সি জেন, যেটা বিটা চেনের ক্ষেত্রে আমি বলেছি 2টা থাকে, একটা হচ্ছে সি বিটা চেন 1 আর একটা হচ্ছে সি বিটা চেন 2। তো এই জিনটা এইখানে যে কোনো একটা সি জিনকে তার সাথে নিয়ে এর সাথে যোগ করে দিবে। তো এই যোগ করাকে ইউজুয়ালি হেল্প করবে রিকম্বিনেজ একটি এনজাইম, যে RAG1 বা RAG2, একই মেকানিজম করে একটি বিটা চেন প্রডিউস হবে, ঠিক আছে। বিটা চেন প্রডিউস হলো, দেন আসে আলফা চেন। এবার আসে আলফা চেন। তো আলফা চেনটা আমাদের হিউম্যান ক্রোমোজোমের 14 নম্বরে থাকে, আমরা জানি, ঠিক আছে। তো এই আলফা চেন ইউজুয়ালি 3টা জিন কাজ করে, একটা হচ্ছে ভি জিন, জে জিন এবং সি জিন, ঠিক আছে। এই 3টা জিন কাজ করে। তো আলফা চেনের ক্ষেত্রে এই ভি জিনের সংখ্যা থাকে হচ্ছে 45টা, ঠিক আছে। আর জে জিনের সংখ্যা থাকে হচ্ছে 50টা, এবং এদের সি জিন একটাই থাকে, সি আলফা, ঠিক আছে, একটাই থাকে। তো এইখানে আমাদের ভি যে 45টা দিন থাকে, সে তাকে আলটিমেটলি ভি1 2 3 4 এইভাবে ভি45 পর্যন্ত নামকরণ করা হয়, একই নাম, মানে একই পদ্ধতি। আর এই দিকে হচ্ছে এই জে কেও ইউজুয়ালি J1 J50 পর্যন্ত নামকরণ করা হয়, J1 2 3 4 এইভাবে, ঠিক আছে। তো এখানে কি হয়, রিকম্বিনেজ যে এনজাইম সেটা হচ্ছে ভি1 সিলেক্ট করতে পারে, অপরদিকে জে থেকে J1 সিলেক্ট করতে পারে র্যান্ডমলি করে। এখানে ভি1 এবং J1 দুইটা জিন সিকোয়েন্স তৈরি করবে, করার পরে এখানে যেই একটাই চেন আছে সি আলফা, এই সি আলফাকে তার সাথে নিয়ে আসবে, যোগ করবে। তো সি আলফাকে যোগ করে একটি আলফা চেন প্রডিউস হবে। তো এই সবগুলোকে রিকম্বিনেশন হেল্প করে রিকম্বিনেজ এনজাইম, যেমন হচ্ছে RAG1 বা RAG2 একইভাবে। তো এরপরে কি হয়, এরপরে আমাদের যেই বিটা চেন প্রডিউস হচ্ছে, যেটা ভি ডি জে সি জিন দিয়ে মানে তৈরি, এবং যেটা হচ্ছে আলফা চেন, যেটা হচ্ছে ইউজুয়ালি আমাদের ভি জে এবং সি জিন দিয়ে তৈরি। এইগুলোকে কি হয়, এইগুলো থেকে একটি এমআরএনএ কোড হয়, একই মেকানিজম আগে যা বলেছি, এমআরএনএ থেকে আলটিমেটলি আমাদের এই বিটা চেইন প্রডিউস হয়, ঠিক আছে, বিটা চেন। তারপরে আলফা চেনের যেই ভি জে সি জিন, ওইখান থেকেও একটি এমআরএনএ প্রডিউস হয়, আলটিমেটলি এই এমআরএনএ থেকেও আলটিমেটলি আলফা চেন প্রডিউস হয়, ঠিক আছে, প্রডিউস হলো। এখন কথা হচ্ছে এইখানে যে ভি1টা কাজে লাগছে, বাকি যে ভি2 ভি3 ইউজুয়ালি এই যেই বিটা চেন ইউজুয়ালি 48টা ভি জিন থাকে। তো ভি জিন থেকে কিন্তু ভি একটা জিনই নিচ্ছে, বাকি 47টা ইউজ হচ্ছে না, ঠিক আছে, 47টা ইউজ হচ্ছে না। তো এই 47টাকে ইউজুয়ালি এগুলো ডিসকার্ডেড করে দেয়, মানে বাদ দিয়ে দেওয়া হয়। তো এই আলফা চেনের ক্ষেত্রেও এরকম ভি চেন বা জে চেনের যেগুলো ইউজ হয় না, যেমন J1 ইউজ হয়, J2 বা 3 ইউজ হয় না, এগুলোকে ইউজুয়ালি বাদ দিয়ে দেওয়া হয়। তো এখানে দেখা যাচ্ছে একটা মানে জিন সিকোয়েন্স থেকে 45টা জিন সিকোয়েন্স বা 47টা 48টা জিন সিকোয়েন্স থেকে যেগুলাই শুধু ইউজ করবে রিকম্বিনেজ এনজাইম, ওটাই রাখে, বাকিগুলোকে বাদ দিয়ে দেয়। তো বাকিগুলোকে বাদ দিয়ে দেওয়ার পরে এই বি চেন এবং আলফা চেন একটি রিং এর মতো স্ট্রাকচার ফর্ম করে। এই রিং এর মতো স্ট্রাকচার, এই রিংকে বলা হয় হচ্ছে টি আর ই
সি বা টি সেল রিসেপ্টর এক্সিশন সাইকেল। ঠিক আছে, তো ইউজুয়ালি এই টি সেল রিসেপ্টর এক্সিশন সাইকেলের অনেক ইম্পর্টেন্ট আছে। এটা ইউজুয়ালি পলিমারেজ চেন রিয়াকশন বা পিসিআর রিয়াকশনের মাধ্যমে অ্যাম্প্লিফাই করে একটা পার্সনের কতগুলো ফাংশনাল টি সেল রিসেপ্টর আছে সেটা আইডেন্টিফাই করা হয়। কিভাবে আইডেন্টিফাই করা হয়? ইউজুয়ালি আমাদের এই টি সেল রিসেপ্টরের 70% টি সেলই এই টি সেল রিসেপ্টর এক্সটিশন সাইকেল প্রডিউস করে। তো এই টি সেল রিসেপ্টর এক্সটিশন সাইকেল পিসিআর এর মাধ্যমে আইডেন্টিফাই করে একজনের টি সেল রিসেপ্টর ফাংশনিং আছে কি না নাই সেটা প্রডিউস করা হয়। এটা ইউজুয়ালি ইনফ্যান্টের ক্ষেত্রে অনেক উপযোগী। যদি ইনফ্যান্টের এই টি সেল এক্সটিশন সার্কেল না থাকে তাদেরকে স্টেম সেল ইমপ্লান্ট করা হয় আর্লি এজে, কারণ তাদের ইউজুয়ালি তখনও ইমিউনিটি ডেভেলপ করে নাই। এবার সে থাইমিক এডুকেশন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিলেকশন। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিকারসাল টি সেলই থাইমাসে যায় তাদের ম্যাচুরেশনের জন্য। তো থাইমাসে গিয়ে তারা একটা ইউনিক টি সেল রিসেপ্টর ক্যারি করে, যেই টি সেল রিসেপ্টরটা পরবর্তীতে ওই টি সেল যতগুলো ক্লোন তৈরি করে প্রত্যেকটা ক্লোনে ওই টি সেল রিসেপ্টরটাই ইউজুয়ালি থাকে। তো ইউজুয়ালি টি সেল রিসেপ্টরও বিভিন্ন রিকম্বিনেশনের মাধ্যমে তৈরি হয়ে থাকে। ইউজুয়ালি 10⁻13 ডিফারেন্ট রিসেপ্টর প্রডিউস হতে পারে এদের রিকম্বিনেশনে, যেসব জিন আছে জিনের রিকম্বিনেশনে মেনলি। বাট আমাদের বডিতে 10⁻7 টি সেল আছে। তো থাইমিক এডুকেশন বা থাইমিক সিলেকশন ইউজুয়ালি 2 স্টেপস প্রসেস। এই 2 স্টেপস প্রসেসের মাধ্যমে একটা ফাংশনাল টি সেল প্রডিউস হয়। তো প্রথম স্টেপ হচ্ছে পজিটিভ সিলেকশন, সেকেন্ড স্টেপ হচ্ছে নেগেটিভ সিলেকশন। তো পজিটিভ সিলেকশনটা অলওয়েজ থাইমাসের যে কর্টেক্সে হয়, আর নেগেটিভ সিলেকশনটা থাইমাসের মেডুলাতে হয়। তো ইজিভাবে যদি বলি, পজিটিভ সিলেকশনে যেই সব টি সেল এমএইসি মলিকুলের সাথে বাইন্ড করতে পারে তাদেরকে রাখা হয়। আর নেগেটিভ সিলেকশনে বি সেলের মতোই, যেই সব টি সেল রিসেপ্টর সেল প্রোটিনের সাথে স্ট্রংলি বাইন্ড করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় অটো রিঅ্যাক্টিভিটি রিডিউস করার জন্য। তো চলে আসি পজিটিভ সিলেকশন। তো প্রথমে একটা পিকারসাল টি সেল কিন্তু CD4 টি সেল না CD8 টি সেল হবে সেটা আসলে আইডেন্টিফাই করা যায় না। তো ইউজুয়ালি ডাবল পজিটিভ যেসব টি সেল সেগুলো ইউজুয়ালি থাইমাসের কর্টেক্সে যায়। ডাবল পজিটিভ মানে CD4 CD8 দুই ধরনের প্রোটিনই থাকবে। ইউজুয়ালি থাইমাসে যাওয়ার পরে এটা ইউজুয়ালি নির্দিষ্ট TCR রিসেপ্টর ক্যারি করে বা CD8 বা CD8 ক্যারি করতে পারে, সেটা থাইমাসই আসলে সিলেক্ট করে দেয়। তো ডবল পজিটিভ যেসব টি সেল ওগুলো থাইমাসের কর্টেক্সে যায়। তো থাইমাসের কর্টেক্সে যে থাইমিক এপিথেলিয়ামটা থাকে সেটা একটা নিউক্লিয়েটেড সেল এবং সেটা ক্লাস 1 এমএইসি মলিকিউলসটা এক্সপ্রেস করে। আর ডেনড্রাইটিক বা ম্যাক্রোফেজ এইগুলো কি করে, ক্লাস 2 এমএইসি মলিকিউলটা এক্সপ্রেস করে। তো এই ডাবল পজিটিভ টি সেল থাইমাসে যাওয়ার পরে এগুলো যেই সেল পেপটাইড যেটা এমএইসি মলিকিউল তার প্রতি এক্সপ্রেসড হয়। তো যেই সব সেলের CD4 বা CD8 কিছুই নাই, ল্যাক অফ বোথ CD8 CD4, তারা কি করে এই সব সেল পেপটাইডের প্রতি এক্সপ্রেসড হয়ে নিজেদের জিনকে কোড করে তখন ইউনিক TCR ইউজুয়ালি সিনথেসিস করতে পারে। তো যেসব ডবল পজিটিভ সেলগুলো এমএইসি মলিকুলের সাথে বাইন্ড করতে পারে তাদেরকে ইউজুয়ালি সার্ভাইভাল সিগন্যাল দেওয়া হয়। তারা অনেকগুলো পপুলেশন ক্লোন করে তৈরি করতে পারে, তো এদেরকেই রাখা হয়। এটাই হচ্ছে পজিটিভ সিলেকশন। আর যারা এমএইসি মলিকুলের সাথে বাইন্ড করতে পারে না তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। তো এখন যে যারা এমএইসি মলিকুলের সাথে বাইন্ড করতে পারলো না তাদেরকে কিন্তু একদম বাদ দিয়ে দেওয়া হয় না, তাদেরকে একটা সেকেন্ড সুযোগ দেওয়া হয়, কারণ তাদের প্রত্যেক TCR জিনে একটি ম্যাটারনাল একটি প্যাটার্নাল অ্যালিল থাকে। তো এগুলো পুনরায় আবার মিউটেশন করতে পারে বা রিঅডিশন করতে পারে। তো মিউটেশন অ্যান্ড রিঅডিশনের মাধ্যমে একটা নতুন TCR জিন তৈরি করতে পারে, যে TCR জিনটা ইউজুয়ালি এমএইসি বাইন্ড রিসেপ্টর নতুনভাবে তৈরি করতে পারে। তো ইউজুয়ালি বেশিরভাগ ডাবল পজিটিভ সেলগুলো এখানে সার্ভাইভ করে না। তো এখানে একটা স্পেশাল কথা আছে যে যেসব টি লিম্ফোসাইট এই এডুকেশনে ইউজুয়ালি যে ক্লাস 1 এমএইসি মলিকুলের সাথে বাইন্ড করে তাদের CD4 প্রোটিনকে টার্ন অফ করে CD8টা দিয়ে দেওয়া হয়। যেসব টি সেলগুলো ক্লাস 2 এমএইসি মলিকুলের সাথে বাইন্ড করে তাদের এই CD8 টার্ন অফ করে CD4 দিয়ে দেওয়া হয়। তো ইউজুয়ালি যেই টি সেল রিসেপ্টর যেই মলিকুলের সাথে বা যেই এমএইসি মলিকুলের সাথে বাইন্ড করবে ওই সিডি প্রোটিনটা বাদ দিয়ে তার অল্টারনেটিভ যেটার সাথে বাইন্ড করবে না সেটা দিয়ে দেওয়া হয়। তো এটাকে বলা হয় ইউজুয়ালি রুল অফ 8। যেমন CD4 সেলটা অলওয়েজ ক্লাস 2
সি মলিকুলের সাথে বাইন্ড করে, আর CD8 অলওয়েজ ক্লাস 1 MEC মলিকুলের সাথে বাইন্ড করে। এই 4 আর 2 গুণ করলে 8 হয়, আর 8 আর 1 গুণ করলে 8 হয়। এটাকে বলা হয় রুল অফ 8। তো এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স হচ্ছে টি সেল রিসেপ্টরের নর্মাল ফাংশনের জন্য, ইউজুয়ালি ফাংশনাল টি সেল প্রডিউস করার জন্য। তো এই পজিটিভ সিলেকশনের মাধ্যমে ইউজুয়ালি যেই টি সেল রিসেপ্টর থাকে, টি সেল রিসেপ্টরটা এমআইসি মলিকুলের সাথে বাইন্ড করার ক্যাপাবিলিটি অর্জন করে। এবার আসি সেকেন্ড সিলেকশন, সেটা হচ্ছে নেগেটিভ সিলেকশন। তো ডাবল পজিটিভ সেলগুলো দেন নেগেটিভ সিলেকশনে যায়। এই নেগেটিভ সিলেকশন ইউজুয়ালি থাইমাসের মেডুলাতে হয়। তো যেই সব ডাবল পজিটিভ সেলগুলো ইউজুয়ালি এমএসসি মলিকুলের সাথে অনেক স্ট্রংলি বাইন্ড করে, তাদেরকে ইউজুয়ালি অ্যাপোপ্টোসিসের মাধ্যমে বাদ দিয়ে দেওয়া হয়। কারণ কি? কারণ এগুলো যদি আমাদের এমএসসি মলিকুলের সাথে অনেক স্ট্রংলি বাইন্ড করে, তাহলে এগুলো অটো ইমিউন ডিজিজ প্রডিউস করতে পারে, মানে সেলফ রিঅ্যাক্টিভ অনেক ডিজিজ প্রডিউস করতে পারে। ইউজুয়ালি যেই সব টি সেলগুলো স্ট্রংলি বাইন্ড করে না, মডারেটলি নর্মালি বাইন্ড করে, তাদেরকে ইউজুয়ালি এই নেগেটিভ সিলেকশনে রাখা হয়। তারা ইউজুয়ালি পরবর্তীতে সার্কুলেশনে এসে তাদের নর্মাল ফাংশনটা করে থাকে। তো এই নেগেটিভ সিলেকশনের জন্য থাইমিক সেলটার অবশ্যই সেল পেপটাইডকে তার সারফেসে ডিসপ্লে করতে হবে। তো এই সেল পেপটাইড ডিসপ্লে করার জন্য একটা রেগুলেটর ইউজুয়ালি হেল্প করে। রেগুলেটর নাম হচ্ছে অটো ইমিউন রেগুলেটর বা AIRE। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টি সেল রিসেপ্টর, যেটা হচ্ছে আমাদের খুব উইকলি যেটা বাইন্ড করে সেটাকেও ডিলিট করে দেওয়া হয়, যেটা স্ট্রংলি বাইন্ড করে সেটাকেও ডিলিট করে দেওয়া হয়। কিভাবে? পজিটিভ সিলেকশনে যেসব টি সেল রিসেপ্টর সেলফ অ্যান্টিজেনের সাথে খুব উইকলি বাইন্ড করে তাদেরকে ডিলিট করে দেওয়া হয়, যেইগুলো স্ট্রংলি বাইন্ড করে তাদেরকে রেখে দেওয়া হয়। আবার নেগেটিভ সিলেকশনে যেই টি সেল রিসেপ্টরগুলো খুব স্ট্রংলি বাইন্ড করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং যেগুলো মডারেটলি বাইন্ড করে তাদেরকে ইউজুয়ালি রেখে দেওয়া হয়। তো যারা খুব বেশি স্ট্রংলি বাইন্ড করে বা খুবই উইকলি বাইন্ড করে তাদেরকে এখানে ডিলিট করে দেওয়া হচ্ছে, মানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই থাইমিক এডুকেশনের মাধ্যমে যে নেইভ টি সেলটা প্রডিউস হয়, এই নেইভ টি সেলটা আমাদের সেলফ এমআইসি মলিকুলের সাথে অনেক ভালোভাবে বাইন্ড করতে পারে, কিন্তু সেলফ অ্যান্টিজেনের সাথে কখনো বাইন্ড করতে পারে না। এরা ফরেন অ্যান্টিজেনের সাথে ইউজুয়ালি বাইন্ড করে, যেমন মাইক্রোবিয়াল অ্যান্টিজেন। তো ইউজুয়ালি এই টিসিআর সিগন্যালিং যেসব জিন করে থাকে, যেমন হচ্ছে AIRE, আগেই বলেছে এই টিসিআর সিগন্যালের জিন বা AIRE যদি মিউটেশন হয়ে যায় তাহলে অনেক অটো ইমিউন ডিজিজ প্রডিউস করে ডিউ টু ডিফেক্টিভ থাইমিক এডুকেশন। তো এখানে কথা হচ্ছে যেই এমআইসি মলিকুল একটা টি সেল রিসেপ্টরের থাইমিক সিলেকশন করে থাকে, পরবর্তীতে ওই এমআইসি মলিকুলটাই ওই টি সেল রিসেপ্টরকে অ্যাক্টিভেটেড করে কোনো অ্যান্টিজেনের এগেনস্টে। তো এতক্ষণ বললাম টি সেল রিসেপ্টর কিভাবে জিন থেকে প্রডিউস হয়। তো একটি টি সেল রিসেপ্টর আমি মেনলি আলোচনা করেছি হচ্ছে আলফা অ্যান্ড বিটা চেন। আলফা অ্যান্ড বিটা চেন। তো ইউজুয়ালি এই আলফা অ্যান্ড বিটা চেন আমাদের যত টি লিম্ফোসাইট থাকে, যেগুলো CD4 টি লিম্ফোসাইট বা CD8 টি লিম্ফোসাইট, তার 95% টি লিম্ফোসাইটের টিসিআর রিসেপ্টরই হচ্ছে এই আলফা অ্যান্ড বিটা চেন। তাইলে এই বাকি যে 5% টি সেল, তাদের এই রিসেপ্টরটা কি এই রিসেপ্টরটা ইউজুয়ালি আলফা অ্যান্ড বিটা চেন না। তো এই 5% যেই আদার সেল থাকে ওদেরকে হচ্ছে ইউজুয়ালি তিনটা গ্রুপে ভাগ করা হয়। তিনটা গ্রুপ হচ্ছে আমার লেন্সে আমি তিনটাই পেয়েছি। তো এই তিনটা হচ্ছে, একটি হচ্ছে গামা ডেল্টা সেল বা গামা ডেল্টা টি সেল রিসেপ্টর, আরেকটি হচ্ছে NK টি সেল বা ন্যাচারাল কিলার লাইক টি সেল, আরেকটা হচ্ছে MAIT মেট, মানে মিউকোসাল অ্যাসোসিয়েটেড ইনভ্যারিয়েন্ট টি সেল। ঠিক আছে? তো এইখানের এই তিনটা সেল, গামা ডেল্টা টি সেল, NK টি সেল, মিউকোসাল অ্যাসোসিয়েটেড ইনভ্যারিয়েন্ট টি সেল, এইগুলো ইউজুয়ালি 5% লিম্ফোসাইট আমাদের বডিতে দিয়ে থাকে। তো এই ন্যাচারাল কিলার লাইক টি সেল, মিউকোসাল অ্যাসোসিয়েটেড টি সেল এবং গামা ডেল্টা টি সেলকে বলা হয় একত্রে ইনেট লাইক টি সেল, কারণ এগুলো ইউজুয়ালি খুব কুইকলি কোনো অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করতে পারে এবং এগুলো লেস ডাইভার্সিটি থাকে। তো এই জন্য ইউজুয়ালি এদেরকে বলা হয়ে থাকে ইনেট লাইক টি সেল।
তো এই ইনেট লাইক টি সেলের ম্যাচুরেশনের জন্যও থাইমাসের দরকার হয়, এগুলো থাইমাসে গিয়ে ইউজুয়ালি ম্যাচুরেশন করে থাকে। তো থাইমাসে ইউজুয়ালি এগুলো আনইউজুয়াল ম্যানারে ইউজুয়ালি তাদের টি সেল রিসেপ্টর ডেভেলপ করে। তো এই 95% টি সেল যাদের সারফেসে আলফা এবং বিটা টি সেল রিসেপ্টর থাকে, এইগুলো এই আলফা এবং বিটা রিসেপ্টরের টি সেল ইউজুয়ালি অনেক ডাইভার্সিটি থাকে, ঠিক আছে? কারণ এগুলো যেই ভি জিন থাকে সেটা 45টা থেকে 48টা থাকে, অনেকগুলো সিকোয়েন্স রিঅ্যারেঞ্জ করে অনেকগুলো ডাইভার্সিটি প্রডিউস করা হয়। তো এইগুলোকে আলফা অ্যান্ড বিটাকে ইউজুয়ালি ডাইভার্সিটি টি সেল রিসেপ্টর বলা হয়। বাট এই ক্ষেত্রে যেই গামা ডেল্টা বা এনকে টি সেল বা এমএআইটি মেইট টি সেল এইগুলোকে ইউজুয়ালি বলা হয় রেস্ট্রিক্টেড টি সেল রিসেপ্টর, কারণ এইগুলো হচ্ছে কয়েকটা মাত্র জিন দিয়ে প্রডিউস হয়, এগুলো হচ্ছে অনেক ডাইভার্সিটি এদের থাকে না, এগুলো এজন্য এদেরকে রেস্ট্রিক্টেড টি সেল রিসেপ্টর বলা হয়ে থাকে। তো প্রথমেই যেই আমি হচ্ছে এনকে টি সেল এবং মেইট যেই টি সেল বললাম, এইগুলার কিন্তু যেই টি সেল রিসেপ্টর থাকে ওই টি সেল রিসেপ্টরও কিন্তু আলফা বিটা চেন দিয়ে তৈরি, কিন্তু এই আলফা বিটা চেনের ডাইভার্সিটি অনেক কম থাকে, অনেক রেস্ট্রিক্টেড থাকে, ঠিক আছে? তো অপরদিকে এই গামা ডেল্টা যেই টি সেল, এই গামা ডেল্টা টি সেলের যেই টি সেল রিসেপ্টর থাকে, এই টি সেল রিসেপ্টর ইউজুয়ালি এই গামা এবং ডেল্টা চেনের মাধ্যমেই তৈরি। তো দেখতে পাচ্ছি এই নর্মাল যে টি সেল রিসেপ্টর যেগুলো টি সেলে থাকে সেগুলো ইউজুয়ালি 95% হচ্ছে আলফা এবং বিটা চেন, বাকি যেই 5% ওইগুলো যেই 3 ধরনের সেল থাকে তার মধ্যে এন কে লাইক টি সেল অ্যান্ড মিউকোসাল অ্যাসোসিয়েটেড ইনভ্যারিয়েন্ট টি সেল, এইগুলোর টি সেল রিসেপ্টর হচ্ছে আলফা বিটা চেইন, বাট যেটা হচ্ছে গামা ডেল্টা টি সেল, তাই গামা ডেল্টা টি সেলের সারফেসে যে টি সেল রিসেপ্টর সেটাই শুধুমাত্র গামা ডেল্টা চেইন দিয়ে টি সেল রিসেপ্টর প্রডিউস হয়। তো চলে আসি এনকে টি সেল এবং মিউকোসা অ্যাসোসিয়েটেড ইনভ্যারিয়েন্ট টি সেল। তো প্রথমে হচ্ছে এনকে লাইক টি সেল বা এনকে টি সেল, এটাকে বলা হয় ন্যাচারাল কিলার লাইক টি সেল। তো এদেরকে ন্যাচারাল কিলার লাইক টি সেল কেন বলা হয়েছে? কারণ এগুলো ইউজুয়ালি এদের যে সারফেস অ্যান্টিজেন বা আদার ফাংশন স্ট্রাকচারের দিক থেকে এদেরকে ন্যাচারাল কিলার সেলের মতো দেখা যায়, বাট তারপর এগুলো ন্যাচারাল কিলার সেল না। কেন? কারণ এদের মানে ম্যাচুরেশনের জন্য আমাদের থাইমাস দরকার হয়, এগুলো থাইমাসে গিয়েই আলফা বিটা চেন তাদের সারফেসে প্রডিউস করে, আলফা বিটা চেন থেকে তাদের টিসিআর রিসেপ্টর প্রডিউস হয়, আলটিমেটলি তারা ম্যাচিউর হয়। তো এগুলো ন্যাচারাল কিলার সেল থেকে অনেক আলাদা। তো ন্যাচারাল কিলার লাইক টি সেলের মধ্যে একটা স্পিসিস হচ্ছে আই এন কে টি সেল, মানে হচ্ছে ইনভ্যারিয়েন্ট ন্যাচারাল কিলার লাইক টি সেল। তো ইনভ্যারিয়েন্ট ন্যাচারাল কিলার লাইক টি সেল ইউজুয়ালি লিপিড এবং গ্লাইকোলিপিড যেই সব অ্যান্টিজেন আছে তাদের সাথে বাইন্ড করতে পারে। তো এই ইনভ্যারিয়েন্ট ন্যাচারাল কিলার লাইক টি সেল কিন্তু এই লিপিড বা গ্লাইকোলিপিড অ্যান্টিজেন তার সাথে বাইন্ড করার জন্য একটি সারফেস মলিকিউল লাগে, সেই সারফেস মলিকিউল হচ্ছে সিডি 1D। এখানে কিন্তু কোনো এমএইচসি মলিকিউলের হেল্প লাগে না, এখানে তাদের আলাদা একটা সারফেস মলিকিউল লাগে, সেটা হচ্ছে CD1D। এই CD1D ইউজুয়ালি এই লিপিড বা গ্লাইকোলিপিডের সাথে বাইন্ড করে, যার কারণে এই ইনভ্যারিয়েন্ট ন্যাচারাল কিলার লাইক টি সেলটা সেটাকে আইডেন্টিফাই করে ডিস্ট্রয় করতে পারে। এবার আসে হচ্ছে মিউকোসা অ্যাসোসিয়েটেড ইনভ্যারিয়েন্ট টি সেল। তো মিউকোসা অ্যাসোসিয়েটেড ইনভ্যারিয়েন্ট টি সেল ইউজুয়ালি আমাদের যে ব্যাকটেরিয়াল স্মল মেটাবোলাইটস আছে ওই মেটাবোলাইটসকে ইউজুয়ালি ডিটেক্ট করে, এই মেটাবোলাইটসকে ইউজুয়ালি ডিস্ট্রয় করে, অ্যান্টিজেন হিসেবে গ্রহণ করে। তো এই মেটাবোলাইটসকে সরাসরি এরা ডিস্ট্রয় করতে পারে না, মেটাবোলাইটসের সাথে একটি সারফেস মলিকিউল এসে বাইন্ড করতে হয়, ওই সারফেস মলিকিউল হচ্ছে MR1। তো এই ব্যাকটেরিয়াল যে মেটাবোলাইটস, এই মেটাবোলাইটস যদি এই MR1 যে সারফেস মলিকিউল এটার সাথে বাইন্ড করে MAIT এর সাথে আসে, যে MAIT ওটাকে ইউজুয়ালি ডিস্ট্রয় করে। তো এখানে কিন্তু কোনো MHC মলিকিউল লাগছে না, এখানে MR1 ইউজুয়ালি সারফেস মলিকিউল হিসেবে কাজ করতেছে, বাট এই MR1 কিন্তু এমএইচসি যে ওয়ানের মতো, এই এমএইচসি ওয়ানের মতোই অনেক অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, ঠিক আছে? বাট এই মেইট সেলের জন্য শুধুমাত্র MR1 রিসেপ্টরটা ইউজুয়ালি কাজ করে। তো যে মিউকোসাল অ্যাসোসিয়েটেড ইনভ্যারিয়েন্ট টি সেল বা মেইট টি সেল, এটাও কিন্তু ডেভেলপমেন্ট করে আমাদের থাইমাসে, মানে এটা থাইমাস থেকে ম্যাচিউর হয়ে তার সারফেসে রিসেপ্টর নিয়ে আসে, এবং এই মেইট টি সেল সব থেকে বেশি পাওয়া যায় আমাদের পেরিফেরাল ব্যারিয়ার সারফেসে, সাচ অ্যাজ লাংস, ইন্টেস্টাইন, লিভার।
কারণ এইগুলো যে ব্যাকটেরিয়াল প্রোডাক্টস প্রডিউস হয়, এই ব্যাকটেরিয়াল মেটাবোলাইটসকে ইউজুয়ালি এটা এনকাউন্টার করে ডিস্ট্রয় করে। তো এই এনকে টি সেল এবং মেইট টি সেল এই দুইটা ইউজুয়ালি বলা হয় রেস্ট্রিক্টেড টি সেল রিসেপ্টর সেল, কারণ এগুলো ইউজুয়ালি খুবই লিমিটেড পরিমাণে অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করতে পারে, বাট এদের কাজ হচ্ছে অনেক র্যাপিড, ঠিক আছে, এদের ডাইভার্সিটি অনেক কম। এরপরে হচ্ছে আরেকটা যেই সেল আছে সেটা হচ্ছে গামা ডেল্টা টি সেল। গামা ডেল্টা টি সেল, এই গামা ডেল্টা টি সেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট আনইউজুয়াল ইনেট লাইক টি সেল। তো এই গামা ডেল্টা যেসব টি সেল থাকে, গামা ডেল্টা টি সেলের সারফেসে যে টি সেল রিসেপ্টর থাকে, ওই টি সেল রিসেপ্টরটা ইউজুয়ালি গামা ডেল্টা চেন রিপ্রোডিউস হয়। তো এই গামা ডেল্টা চেনও আমাদের মিউকোসাল সারফেসে থাকে, ঠিক আছে। তো মিউকোসাল সারফেসে এই মেইড যেই সেল মিউকোসা অ্যাসোসিয়েটেড ইনভ্যারিয়েন্ট টি সেল থাকে, ওর সাথে ইউজুয়ালি এই গামা ডেল্টা টি সেল থাকে, একই সাথে প্রোটেকশন দিয়ে থাকে। তো এই গামা ডেল্টা টি সেল রিসেপ্টরের কোনো অ্যান্টিজেনের সাথে বাইন্ড হওয়ার জন্য এমএইচসি মলিকিউল বা MR1 মলিকিউল বা CD1D মলিকিউল কিছুই দরকার হয় না, এইগুলো তার কিছুই লাগে না। এগুলো ছাড়াই এই গামা ডেল্টা টি সেল রিসেপ্টর কোনো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে ওটাকে ডিস্ট্রয় করতে পারে। তো এই গামা ডেল্টা টি সেল ইউজুয়ালি মাইক্রোব্যাকটেরিয়া এবং প্লাজমোডিয়া, এই মাইক্রোব্যাকটেরিয়া এবং প্লাজমোডিয়ার যে স্মল মেটাবোলাইটস আছে, এই স্মল মেটাবোলাইটসকে ইউজুয়ালি ডিস্ট্রয় করে থাকে। তো এই গামা ডেল্টা টি সেলে যে গামা ডেল্টা চেইন থাকে, যেটা টি সেল রিসেপ্টর প্রডিউস করে, এই গামা ডেল্টা চেইনের সাথে কিন্তু CD3 মলিকিউলস বা নর্মাল একটা টি সেল রিসেপ্টরের যেসব স্ট্রাকচার থাকে, এখানে সেই সেম স্ট্রাকচারই থাকে। ধন্যবাদ।